সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলতে চাই। আমার এই অনুষ্ঠানটা কোনো ভূতের গল্পের অনুষ্ঠান না। এখানে কোনো ভূতের গল্প প্রচার করা হয় না। এখানে শুধুমাত্র মানুষের বাস্তব জীবনের গল্প প্রচার করা হয়। বাস্তব জীবনের গল্প প্রচার করার ক্ষেত্রে যদি বাস্তবতার সাথে কোনো রকম ভৌতিক কথাবার্তা থেকে থাকে, তবে আমি সেই কথাগুলো আপনাদেরকে শোনাই। আজ আমি আপনাদের সামনে শুভর জীবনের বাস্তব ঘটনা শেয়ার করতে যাচ্ছি। দর্শক বন্ধুরা, শুভর জীবনের বাস্তব গল্পটার প্রসঙ্গে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলতে চাই। গ্রামের মানুষ খুব সুন্দর করে বলে যে, খাইলাম না শুইলাম না কিন্তু দোষের বাগী হইলাম। এই কথাটার বাস্তব রূপ পাবেন আপনি যদি শুভর জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন। শুভর জীবনের গল্পটা হতে পারে আপনার জন্য ভীষণ শিক্ষণীয়। তাই বরাবর মতো রিকোয়েস্ট করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম লিয়াকত হোসেন শুভ, আমার বাড়ি যশোর। দর্শক বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আমার একটা ছোটো ভাই সহ একটা বড় বোন। আমাদের পরিবারটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আমাদের এলাকার একটা রাইস মিলে চাকরি করে। বাবা রাইস মিলে চাকরি করে যে টাকা বেতন পায়, সে টাকা দিয়ে আমাদের সংসারটা কোনো রকম টেনে হিসড়ে চলে যায়। আমার কাছে মনে হয় না যে আমি কখনো আমার পছন্দ মতো কোনো জামা কাপড় গায়ে দিতে পারছি বা পছন্দের কোনো খাবার খেতে পারছি। মানে প্রচণ্ড রকম অভাব থাকে। মানে আমরা ভাই বোন মিলে 3 জন, অ্যান্ড বাবা মা এবং 5 জনের এত বড় একটা সংসার। বাবা প্রায় 8 থেকে 9 হাজার টাকার মতো বেতন পাইতো। সে 8-9 হাজার টাকা দিয়ে চলাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আর আমি যখন পড়াশোনা করি, আমার বড় আপু পড়াশোনা করে এবং আমার ছোটো ভাইটিও পড়াশোনা করে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বড় আপু কলেজে পড়ে, অ্যান্ড ছোটো ভাইটা তখন ক্লাস 5-এ পড়ে। তো এভাবে খুব কষ্ট করে একটু একটু করে আমার দিনগুলো সামনের দিকে যাচ্ছিল। তো এভাবে যেতে যেতে আমি কিন্তু স্কুল জীবনে আসলে মানে পড়াশোনার প্রতি যথেষ্ট মেধাবী ছিলাম না। আমি যথেষ্ট বাজে টাইপের একজন স্টুডেন্ট ছিলাম। তো আমার আব্বা কিন্তু পড়াশোনা করছে, আমার আব্বা কিন্তু মোটামুটি শিক্ষিত। তো আব্বার কথা হচ্ছে, যেমনই হোক আব্বা আমরা 3 ভাই বোনকে পড়াশোনা করাবে, কখনো আমাদের পড়াশোনা বন্ধ করাবে না। আব্বার কথা হচ্ছে, উনি 3 বেলায় 1 বেলা খাবে, তাও আমাদের পড়াশোনা করাবে। সেই নিরিখে বাবা আমার পড়াশোনা যতই দুর্বল হোক, মানে আমি যতই খারাপ হই, কিন্তু বাবা কখনো আমার পড়াশোনা বন্ধ করে না। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমাদের স্কুলেই হচ্ছে মানে আমার একটা ক্লাসমেট, একটা মেয়ে আছে যার নাম হচ্ছে পাপিয়া। আমাদের একই গ্রামের মানুষ, কিন্তু মানে আমরা একই গ্রামের মানুষ, বাট পাশাপাশি বাড়ি। পাপিয়াদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি। তো আমার স্কুলের ভিতরে যতগুলো ছেলে মেয়ে আছে তাদের মাঝে পাপিয়াকে আমার অনেক ভালো লাগে। পাপিয়া দেখতে যেমন সুন্দর, তেমনি অনেক ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট। পাপিয়া হচ্ছে আমাদের স্কুলের সেকেন্ড গার্লস, মানে ওর রোল নাম্বার 2 অ্যান্ড আমার রোল নাম্বার হচ্ছে 35। তো পাপিয়াকে আমার অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি পাপিয়াকে আমার ভালোবাসার কথা বলার জন্য, কিন্তু একটা সমস্যা আমার মাঝে কাজ করে। সমস্যাটা হচ্ছে, আমি কোনোদিনও পড়াশোনার মধ্যে ভালো ছিলাম না, এবং প্রত্যেকটা বিষয়ের টিচার এসে আমাকে কানো ধরে ধারা করিয়ে রাখে এবং আমাকে বিভিন্ন মারে এবং অপমান করে। তো আমি চিন্তা করি যে আমি তো ক্লাসের ভালো স্টুডেন্ট না, আমি কিভাবে পাপিয়াকে ভালোবাসার কথা বলবো। আর আমাদের স্কুলের প্রায় অনেকগুলো ছেলে তখন পাপিয়াকে পছন্দ করতো। মানে আমাদের ক্লাসমেট অনেকগুলো ছেলে পাপিয়াকে পছন্দ করে, যারা আমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট। তো এইভাবে আমি দেখতেছি, বাট আমার মনের ভিতর পাপিয়াকে নিয়ে অনেক বড় স্বপ্ন। আমি হয়তো অনেকেই আমি বললে হয়তো বিশ্বাস করবে না, আমি কিন্তু পাপিয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মাঝে মাঝে কান্নাকাটি পর্যন্ত করতাম যে, আল্লাহ, আমি তো সুরক্ষ মানুষ, আমার আসলে মেধা শক্তি অতটা ভালো না, কিন্তু পাপিয়াকে আমার অনেক ভালো লাগে। আল্লাহ, তুমি যেভাবেই হোক পাপিয়াকে আমার করে দাও। এটা বলে আমি মাঝে মাঝে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটিও করতাম। এভাবে আস্তে আস্তে করে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। যেতে যেতে আমরা তখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠি। 9-এ ওঠার পর থেকে আমাদের বড় ভাই একজন আছে, মানে বড় ভাই বলতে উনি আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে উনি এসএসসি ফেল করেছে, অ্যান্ড ফেল করার পরও উনি আর পড়াশোনা করে না। উনি আমাদের গ্রাম, তারপর আশেপাশের যত গ্রামের ছেলে বা আছে, মানে ভন্ডা টাইপের যে ছেলেগুলো, ওদের সাথে উনি চলাফেরা করে। ওদের সাথে ওনার অনেক ভালো সম্পর্ক। ওদের সাথে উনি এখানে যায় ওখানে যায়, মানে খুবই ক্লোজ সম্পর্ক। তো ওনার নাম হচ্ছে রাজু। তো রাজু ভাই হচ্ছে পাপিয়াকে পছন্দ করেন। পাপিয়াকে উনি প্রেমের
প্রস্তাব করে। তো পাপিয়া স্কুলে এসে এই কথাটা আমাকে বলে, আমাকে এসেও আরও 2-3টা ছেলেকে বলে। তো বলার পরে আমার তখন ইচ্ছে করতেছিল যে আমি আমার ভালোবাসার কথা পাপিয়াকে বলি, কিন্তু তারপরেও আমি আমার ভালোবাসার কথা পাপিয়াকে বলি না। একটাই কারণ পাপিয়া আমাকে অনেক ভালো একটা ফ্রেন্ড ভাবে, ওর সাথে আমার অনেক ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক। আমি চিন্তা করি যদি কখনো আমি আমার ভালোবাসার কথা বলার পর পাপিয়া আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করে দেয়, তাহলে আমি সত্যি অনেক বেশি কষ্ট পাবো। আর আরেকটা কনফিডেন্স আমার মাঝে কাজ করে যে সাফিও তো আমাদের স্কুলের কোনো ছেলেকে পছন্দ করে না বা কাউকে ভালোবাসে না, তাহলে ও যেহেতু সিঙ্গেল আছে দিনগুলো কাটতে থাকুক। এসে যখন আমাকে এই কথাটা বলে তখন আমি পুরো বিপাকে পড়ে যাই। আমি তখন বুঝতে পারি না যে তাকে কী বলবো। অ্যান্ড রাজু ভাই এত বেশি বিরক্ত করে, রাস্তাঘাটে তো বিরক্ত করে একটা পর্যায়ে কী করে পোলাপাই নিয়ে আমাদের পাপিয়াদের বাড়ির পাশে হচ্ছে একটা রাস্তা আছে, রাস্তার পাশে হচ্ছে পাপিয়াদের বাড়ি, মেন রোডের পাশেই। তো ওই রাস্তার ভিতরে পোলাপাই নিয়ে গিয়ে উনি ওখানে আড্ডা মারে, রাতের 12টা-1টা পর্যন্ত গান গায়, খুব জোরে জোরে লাউডলি গান গায় এবং প্রচুর পরিমাণ পাপিয়াকে বিরক্ত করতে থাকে। অ্যান্ড এই ব্যাপারগুলো পাপিয়ার বাবা খুব ক্লিয়ার দেখতে পায়। অ্যান্ড পাপিয়ার বাবা যখন ব্যাপারগুলো দেখতে পায় তখন পাপিয়ার বাবা চিন্তা করতেছে যে পাপিয়াকে বিয়ে দিয়ে দেবে। উনি চিন্তা করতেছে ওনার মেয়ে বড় হয়েছে, বিভিন্ন ছেলেরা এভাবে বিরক্ত করে, কখন কোন ছেলে ওনাকে উঠে নেওয়া যায়, এটা নিয়ে উনি খুবই টেনশনে পড়ে যায়। অ্যান্ড ও তখন একদিন স্কুলে এসে প্রচুর কান্নাকাটি করে। আমরা সবাই জিজ্ঞেস করি কী ব্যাপার, কান্নাকাটি কেন করতেছো, কারণ কি আমাদেরকে বলো। তো সবার কাছে একটা কথাই বলে যে ওর বাবা বিয়ে ঠিক করে ফেলছে। আর পাপিয়া কিন্তু যথেষ্ট মেধাবী একজন স্টুডেন্ট, খুবই মেধাবী। ও আমাকে সবার কাছে বলতেছে যে আমার অনেক বেশি স্বপ্ন, আমি পড়াশোনা করে অনেক বড় হব, কিন্তু একমাত্র রাজুর কারণে আমার পড়াশোনাটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ও আমাকে যে পরিমাণ বিরক্ত করতেছে, বাবা আমাকে নিয়ে প্রচুর পরিমাণ ভয় পায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা পাপিয়ার বাবা কিন্তু একটু ভীতু টাইপের লোক, প্রচুর পরিমাণ ভীতু, উনি অনেক ভয় পায়। আর ওনার মেয়েকে উনি প্রচুর পরিমাণ ভালোবাসে। তো এই জন্য উনি চিন্তা করতেছে যে মেয়েকে বিয়ে দিয়ে দেবে আর পড়াশোনা করাবে না। এটা বলে পাপিয়া যখন স্কুলে খুব কান্নাকাটি করে, ওই স্কুলে সবাইকে বলে যে কী করা যায়, তোরা আমাকে একটা বুদ্ধি দে। বাট ওভাবেই কেউ কোনো বুদ্ধি দিতে পারে না। তো কিছুদিন পরে হঠাৎ করে আমার বরাপুর বিয়ে ঠিক হয়। বরাপুর বিয়ে ঠিক হলে যেহেতু পাপিয়া আমাদের গ্রামের মানুষ, আমাদের গ্রামের সব মানুষকে আমার বরাপুর বিয়েতে ইনভাইট করা হয়। তো সেদিন কি করে পাপিয়া আমার বরাপুর বিয়েতে আসার পরে আমরা সবাই মিলে হচ্ছে উঠানে বসে বসে আড্ডা মারতেছি। আমার বরাপুর বিয়ের দিন রাত্রেবেলায় তখন প্রায় রাত 1টার মতো বাজে, আমরা সবাই বসে বসে গল্প টল্প করতেছি বা ভৌতিক গল্প করে আড্ডা মারতেছি। তো এরই মাঝে পাপিয়া হচ্ছে সবার কাছে এই ব্যাপারগুলো বলতেছিল। ওখানে আমার চাচাতো বোন, মামাতো বোন, তারপরে দূর সম্পর্কের অনেক ছেলেমেয়েরা ছিল। তো সবার কাছে বলতেছিল, বলার পরে ওখানে একটা আমার দূর সম্পর্কের আত্মীয় একটা মেয়ে বলে উঠলো যে বোন তুমি একটা কাজ করো, যেহেতু ছেলেটা তোমাকে পছন্দ করে, কারণ হচ্ছে তুমি কারোর সাথে রিলেশন করো না, তুমি সিঙ্গেল, এই জন্য তুমি একটা কাজ করো, তুমি কারোর সাথে রিলেশন করতে শুরু করো। তুমি যদি কারোর সাথে রিলেশন করো তাহলে আর ছেলেটা তোমাকে বিরক্ত করবে না, আর ছেলেটা যদি তোমাকে বিরক্ত নাই করে দেন তোমার আব্বা তোমার পড়াশোনা বন্ধ করবে না। এখন এটার পরে পাপিয়া বলতেছে যে কী করা যায়। তাহলে হঠাৎ করে পাপিয়া আমার হাত চাইপা ধরে, ধরে বলতেছে যে রাজু আমাকে বলতেছে যে শুভ, এই বিপদ থেকে শুধুমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো। আমি তখন বলি যে আমি কীভাবে তোমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারি। ও আমাকে বলে যে তুমি আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করো। আমি তখন আমার বুকটা তখন কেঁপে ওঠে। আমি তাকে বলেছি কী বললাম, মিথ্যে ভালোবাসার অভিনয়। ও আমাকে বলে যে হ্যাঁ তুমি আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করো। আমি বলি আমার তখন বারবার মন চাচ্ছিল আমি তাকে বলি যে পাপি আমি তো তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, আমি কীভাবে তোমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করব। প্রচণ্ড রকম ইচ্ছে থাকা সত্ত্বেও আমি পাপিয়াকে বলতে পারিনি যে তাকে আমি পছন্দ করি। বাট আমার মনের ভিতরে এক পরিমাণ কষ্ট কাজ করে। আমি যে মানুষটাকে ভালোবাসি, এই মানুষটা বলতেছে তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করার জন্য। তো আমি চিন্তা করলাম যে যাই হোক, আমি তো আর ওকে তো আমি ভালোবাসার কথা বলতেই পারলাম না, এভাবেই চলে যাচ্ছে। মিথ্যে ভালোবাসার অভিনয় করতে করতে হয়তো একটা সময় আমাকে ভালোবেসে ফেলতে পারে, এটা চিন্তা করে আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আইডিয়াটা আমি মেনে নিলাম, অ্যান্ড আমি এই আইডিয়া অনুসারে কাজ করব। এরপর থেকে আমি পাপিয়ার সাথে একসাথে স্কুলে যাই, একই সাথে স্কুল থেকে আসি, দুজনের হাত ধরে রাখি, খুবই ক্লোজ সম্পর্ক হয়ে যায় দুজনের মাঝে। রাস্তার ভিতরে এই দৃশ্যগুলো দেখার পর একদিন রাজু ভাই আমাকে ডাক দিয়ে বলতেছে যে দেখ শুভ, তোরে আমি ছোটো ভাইয়ের মতো আদর করি, তুই আমার ছোটো ভাইয়ের মতো, কিন্তু তুই যেটা করতেছিস কাজটা তুই মোটেও ঠিক করতেছিস না। আমি বললাম যে ভাই আমি কী করি। আমার বলতেছে যে তুই এভাবে ঘেসে পাপিয়ার সাথে চলাফেরা করিস বা এই ব্যাপারটা কী। আমি বললাম ভাই আমি পাপিয়ারা ভালোবাসি। তখন বলে যে পাপিয়ারা ভালোবাসিস, কই এগুলো তো আমি আগে কখনো দেখি নাই বা আগে কখনো শুনি নাই। আমি বলি ভাই পাপিয়ার সাথে আজকে আমার সম্পর্কটা 3 বছর ধরে। আমাকে বলে কী বলিস। আমি বলি হ্যাঁ সত্যি, বিশ্বাস করেন না, পাপিয়ারে জিজ্ঞেস করেন। এরপরের দিন যখন আমরা স্কুল থেকে যাচ্ছিলাম, শুভ আমি রাজু ভাইকে দেখে দাঁড়াই আমি পাপিকে বলতেছি পাপি আমি যা শিখিয়ে দেবো তুমি তাই বলবা। আমি পাপিকে বলি পাপি আমি তোমার সাথে রিলেশন কত বছর ধরে করি। পাপিয়া বলতেছে 3 বছর।
তো তখন মানে রাজু ভাই পাপিকে বলতেছে যে কী ব্যাপার, আমি যেদিন তোমাকে বললাম যে ভালোবাসি, বাট সেদিন তুমি আমাকে বললা যে তুমি কারোর সাথে প্রেম ভালোবাসা করো না, বা প্রেম ভালোবাসার প্রতি তোমার একটা অনীহা, তুমি এটারে পছন্দ করো না, বাট এখন বলতেছো যে তুমি রাজুকে মানে তুমি শুভকে ভালোবাসো, কিন্তু ব্যাপারটা কি? এটা বলার পরে তখনও মানে রাজুকে বলে যে আমি আসলে বলতে চাই নাই, কিন্তু আপনি আমাকে বলার জন্য বাধ্য করছেন, আপনি যেভাবে আমাকে বিরক্ত করতেছেন এভাবে আমি না বলে আর থাকতে পারতেছি না, তো যার জন্য আমি আপনাকে জানাই দিলাম, প্লিজ আমাকে বিরক্ত করবেন না, যেহেতু আমি একটা রিলেশনের মধ্যে আছে। এটা বলার পর রাজু ভাই তখন ওর কাছ থেকে একটু সরে যায়। তো তখনও কিন্তু ওর সাথে আমার খুব ক্লোজলি সম্পর্ক। যেতে যেতে একটা সময় আমরা দুজনে এসএসসি পাস করি, অ্যান্ড এসএসসি পাস করার পরে আমাদের স্কুলের মধ্যেই কলেজ আছে, মানে কলেজের স্কুল, তো আমরা ওই কলেজেই হচ্ছে আমি আর পাপিয়া বা আমার যত ক্লাসমেটগুলো আছে আমরা সবাই কলেজে ভর্তি হই। তো কলেজে ভর্তি আমরা কলেজে ক্লাস করতেছি, তখন কলেজে ক্লাস করতেছি, বাট তখনও মানে রাজু ভাই কিন্তু তখনও মাঝে মাঝে পাপিয়াকে বিরক্ত করে, মানে ওভাবে না, আগে যেভাবে বিরক্ত করতো বা বাড়ির সামনে গিয়ে ডিস্টার্ব করতো বা অনেক বেশি ইয়ে করতো, বিরক্ত করতো, ওভাবে করে না, বাট তারপরও পাপিয়াকে পছন্দ করে। রাস্তাঘাটে পাপিয়াকে দেখলে খুবই আফসোস করে বা পাপিয়াকে দেখলে বিভিন্ন কথা বলতে চায়, বাট আগের মতো আর করে না। তো এভাবে যেতে যেতে পাপিয়া যখন কলেজে পড়ে তখন পাপিয়ার বাবা আবারও পাপিয়ার বিয়ে ঠিক করে, অ্যান্ড তখন উনি ফাইনালি বিয়ে ঠিক করে ফেলে যে পাপিয়াকে উনি বিয়ে দিয়ে দিবে। তো পাপিয়াকে বিয়ে দিয়ে দিবে, এখন আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব, কিন্তু আমি আজ পর্যন্ত পাপিয়াকে আমার ভালোবাসার কথা বলতে পারি নাই। আমি মনে হয় পৃথিবীর একমাত্র মানুষ যে কিনা 5 বৎসর ভালোবাসার মানুষটার সাথে ছিলাম, তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় জড়িয়েছি, কিন্তু তাকে ভালোবাসার কথা বলতে পারি নাই। মনের ভিতর হিমালয় পরিমাণ ভালোবাসা জমে থাকা সত্ত্বেও ভালোবাসার কথাটা ভালোবাসার মানুষটাকে মুখ ফুটে বলতে পারি নাই। আমার মতো হতভাগা, আমার মতো কপাল পরে দুনিয়াতে মনে হয় আর কেউ নেই। এভাবে যেতে যেতে যখন পাপিয়ার বিয়ে ঠিক হয়ে যায় তখন আমার আমি চিন্তা করেছি আমি আর ওয়েট করব না, আমি তখন আমি বলি যে পাপিয়া, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি প্লিজ কিছু মনে করো না। ও আমাকে বলে যে তুমি কি বলবা এটা আমি জানি। আমি বলি যে আমি কি বলবো তুমি কিভাবে জানো? ও আমাকে বলে যে তুমি আমাকে ভালোবাসো, এটাই তো বলবা। আমি তখন একেবারে আসমান থেকে পড়ি। আমি বলি তুমি কীভাবে বুঝলা? ও আমাকে বলে কেন, তোমার চোখে মুখের দিকে তাকালে আমি সবসময় বুঝতে পারি যে তুমি আমাকে ভালোবাসো। আমি বলি সেটা ঠিক আছে, কিন্তু আমি তো তোমার কথা কিছু বুঝতে পারতেছি না। তাহলে তুমি যদি বুঝতেই পারো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো নাই কেন? ও আমাকে বলে যে আমি ভালোবাসার প্রতি বিশ্বাস তো না। আমি বললাম যে ভালোবাসার প্রতি বিশ্বাস তো না মানে আমার ভালোবাসার প্রতিও বিশ্বাস নেই? ও আমাকে বলে তোমার না, পৃথিবীর কোনো ছেলের ভালোবাসার প্রতি আমার বিশ্বাস নেই। আর ভালোবাসার প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তো আমি রাজুর সাথেই সম্পর্ক করতাম, রাজুর কাছ থেকে সরার জন্য তোমাকে ইনভলভ করতাম না। আমি তখন বলতেছি পাপিয়া তুমি আমার ভালোবাসাটাকে ডিনাই করতেছো, তুমি আমার ভালোবাসাটা বুঝতে চেষ্টা করতেছো না। ও আমাকে বলে যে প্লিজ আর ভালোবেসেও বা কী হবে, আমার বাবা তো আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তখন আমি একটু পাগলামি করতে থাকি বলতে পাপিয়ার সাথে যে আমার সম্পর্কটা একটু ভালো বা প্রেম ভালোবাসার সম্পর্ক আছে এটা কিন্তু ওর পরিবারও কিছুটা জানতে পারে, অ্যান্ড ওর পরিবারও কিন্তু ব্যাপারটা জানতে পারে। অ্যান্ড আমি সবশেষ যেটা বুঝতে পারি, ওর বাবা ওকে আবারও বিয়ে ঠিক করছে, মানে ওর বিয়ে ঠিক করছে একটা মাত্র কারণে, ওর বাবা বিভিন্ন লোক মারফতে জানতে পারছে যে পাপিয়ার সাথে আমার সম্পর্ক আছে। কিন্তু এটা যে মিথ্যে প্রেম ভালোবাসা এটা কিন্তু পাপিয়ার বাবা জানে না। তো এরপর একদিন আমি পাপিয়াকে নিজেই ব্যাপারটা খুলে বলি যে পাপিয়া তোমার বাবা বিভিন্ন লোকদের কাছে এই কথাগুলো বলে, এই কথাগুলো আমি জানতে পারছি। তো তুমি তোমার বাবাকে বলো যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে তো তোমার বাবা তোমাকে বিয়ে দেবে না। তখন সে আমার মুখের দিকে তাকিয়ে বলতে হচ্ছে যে আমি যদি বিয়ে না করি তাহলে কি আমার আব্বা আমাকে জোর করে বিয়ে দিতে পারবে? এখন তো আর আমি ক্লাস 8 বা 9 পড়ি না, ছোটো মেয়ে না, আমি এখন ইন্টারে পড়ি। আমি এখন যথেষ্ট বয়স হয়েছে, আমি চাইলে কিন্তু আমার বিয়েটা আমি নাও করতে পারি। আমি বলি তাহলে তুমি বিয়ে কেন বসতেছো? ও আমাকে বলে যে মানুষটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এই মানুষটা অনেক ভালো। আমি তখন তার মুখের দিকে তাকায় থাকি। আমি বলি যে কী বলতে আসো, মানুষটা অনেক ভালো, তুমি তাকে চিনো? পরে বলে হ্যাঁ চিনি, ও বলতেছে আমার চাচাতো বোনের শ্বশুর বাড়ির। আমি বলি তার সাথে তোমার কোনো সম্পর্ক আছে? বলে সম্পর্ক নাই, বাট লোকটাকে আমি মাঝে মাঝে দেখি অনেক ইনোসেন্ট, অনেক ভদ্র, আমার অনেক ভালো লাগে। আমি তখন বুঝতে পারি যে পাপিয়ার ইচ্ছাতে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তখন মানসিকভাবে প্রচুর পরিমাণ কষ্ট পাই, বাট আমি আমার মনটাকে বুঝাইতে পারি না। পাপি আমাকে যত সহজে বলে দিল, বাট আমি অত সহজে আমার মনটাকে বুঝাইতে পারি না। আমি পাপিয়ার বাড়ির সামনে গিয়ে পাগলামি করতে থাকি। আগে রাজু ভাই যেই কাজগুলো করতো আমি সেম কাজগুলো করি। অ্যান্ড তখন পাপিয়ার বাবা পাপিয়ার উপরে প্রচুর পরিমাণ খেপে যায়, বলে এক পোলার সাথে প্রেম ভালোবাসা করছোস, এখন আরেক জায়গায় বিয়ে ঠিক করছো, এখানে বিয়ে বসতে রাজি হয়ে গেছিস। এরকম করে ওর বাবা ওকে বিভিন্নভাবে কথা বলে, কিন্তু ওর বাবাকে কোনো কিছু বলে না যে ওর সাথে আমার দুষ্টামি ছিল বা এরকম কিছু ওর বাবাকেও বলে না।
এভাবে এভাবে আস্তে আস্তে করে দিনগুলো অতিবাহিত হচ্ছিল। অ্যান্ড এক সপ্তাহ পরে ফাইনালি পাপির বিয়ে ঠিক হয়ে যায়। আমি তখন প্রচুর পরিমাণ কান্না করি, প্রচুর কান্না করি, বাট কান্না করা ছাড়া আমার কাছে মনে হয় যে আমি আর কী বা করতে পারি। কারণ এমন তো না যে ওর সাথে আমার কখনো প্রেম ভালোবাসা হয়েছে বা ও আমাকে কখনো ভালোবাসছে। যদি ওর সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক থাকতো, সে ভালোবাসার অধিকার নিয়ে আনা হয় ওদের ঘরের উঠানে যাইতাম। ওর বাবা জানে ওর সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু এটা তো ওর বাবা জানে না যে আমাদের সম্পর্কটা শুধুমাত্র একটা মিথ্যে সম্পর্ক ছিল রাজু ভাইয়ের কাছ থেকে ওকে সরানোর জন্য। আমার তখন প্রচুর পরিমাণ কষ্ট, আমি খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমাইতে পারি না, আমি একেবারে পাগলের মতো হয়ে থাকি। ওদের বাড়ির সামনে গিয়ে প্রচুর পরিমাণ পাগলামি করতে থাকি, বিভিন্নভাবে বিভিন্ন মানুষদেরকে অনেক কথাবার্তা বলি। অ্যান্ড ওর বাবা এই কথাগুলো খেয়াল করে। করতে করতে ওর বাবা তখন ওকে কলেজে আসা বন্ধ করে দেয়। অ্যান্ড কলেজে আসা বন্ধ করে দেয়। ও আমাকে বলে যে রাজু, আমাকে বলতেছে যে শুভ, এগুলো তুই কী করতেছিস আমাকে বলে। আমি বললাম আমি তো অন্যায় কিছু করতেছি না, আমি তো অপরাধ কিছু করতেছি না, আমি তোমাকে ভালোবেসেছি, আমার ভালোবাসার কথা তোমাকে বলেছি, এরপর তুমি আমার কাছ থেকে সরে যাচ্ছ, তোমার বাবা যেখানে বিয়ে দিচ্ছে তুমি সেখানে বিয়ে বসে যাচ্ছ। ও আমাকে বলে যে তুমি যে সময় আমাকে ভালোবাসার কথা বলেছ অলরেডি সেই সময় আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি বলি তুমি চাইলে তো বিয়েটা ভাঙতে পারতা না, তোমার পক্ষে তো বিয়ে ভাঙাটা সম্ভব ছিল, বিয়েটা না ভেঙে কেন তুমি মানুষটাকে বিয়ে করে ফেলতেছো আর আমাকে এক পৃথিবী কষ্ট দিচ্ছ। ও আমাকে বলে তুমি পাগলামের একটা লিমিট রাখো, আমরা ক্লাসমেট, আমরা একই এলাকার মানুষ, একই বাড়ির মানুষ, সুতরাং আমাদের মাঝে যাতে এমন কোনো সম্পর্ক না হয় যে কোনো দিন আমি তোমার চেহারাটা না দেখি, তুমি আমার চেহারাটা না দেখো। প্লিজ আমাকে এভাবে বিরক্ত করো না, আমার যেখানে বিয়ে ঠিক হয়েছে আমাকে সেখানে বিয়ে বসতে দাও। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি তাকে কী করে বলবো যে আমি তাকে প্রচুর পরিমাণ ভালোবাসি। বোঝানোর কোনো ক্ষমতা আমার নাই। যেতে যেতে একটা সময় ওর গায়ে হলুদের দিন চলে আসে। ওর গায়ে হলুদের দিন আসে। ওর গায়ে হলুদের দিন প্রচুর পরিমাণ ওরা মিউজিক বাজায়, অনেক রকম মজা মাস্তি করে। ওর গায়ে হলুদ আমার তখন এত পরিমাণ কষ্ট লাগে, ওদের বাসার মিউজিকগুলো যখন ওদের ঘরের মিউজিকগুলো যখন আমার কানে আসে, গানের শব্দগুলো যেন আমার এত বিস্বাদ লাগতেছে, আমার মন চাচ্ছে আমার কানটা যদি সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, আমার এই কথাগুলো আর শোনা লাগতো না। আমি প্রচুর রকম কান্না করি। অ্যান্ড কান্না করতে করতে আমি তখন বাড়ি থেকে বেরিয়ে যাই। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার মা আমাকে রাত প্রায় 2টা বাজে রাস্তা থেকে একরকম পাগলের মতো ধরে আনে। আইনা মা আমাকে বারবার জিজ্ঞেস করতেছে কী হয়েছে তুই আমাকে বল। আমি কোনো কিছু আমার মায়ের কাছে বলি না, কারণ আমি কিভাবে বলবো, ওর সাথে তো আমার কোনো প্রেম ভালোবাসা হয় নাই। আমার ভালোবাসাটা তো ছিল সম্পূর্ণ একতরফা। যদিও আমাকে ভালোবাসতো, তা না হলে আমি আমার মাকে বলতে পারতাম যে ও আমার সাথে ভালোবাসার অভিনয় করছে, এখন আরেকজনকে বিয়ে করে ফেলতেছে, আমি তো কারো কাছে কমপ্লেনও করতে পারি না। এভাবে যেতেছে। বাট রাতের বেলায় গায়ে হলুদ ছিল। গায়ে হলুদের পরে সকালবেলা হচ্ছে আমি ঘুমিয়ে আসি। হঠাৎ করে আমি শুনতেছি যে আমাদের উঠানের ভিতরে প্রচুর পরিমাণ লোকের আনাগোনা, অনেক লোকেরা কথা বলতেছে, প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না যে চিল্লাচিল্লি কেন, একদম সকালবেলা, এটা লাইক ফজরের কিছুক্ষণ পরে। তো আমি তখন উঠার পরে দেখতেছি যে আমাদের উঠানের ভিতরে প্রচুর মানুষ। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, এত মানুষ কেন। অ্যান্ড তখন পাপিয়ার বাবা হঠাৎ করে আইসা সবার সামনে ওর কলার চেপে ধরার পরে আমাকে উঠানের মধ্যে নেওয়ার পরে বলতেছে যে পাপিয়া কই। আমি তখন যেন আসমান থেকে পড়ি। আমি বলি কী বলেন, পাপিয়া কই পরে বলতেছে পাপিয়া কই, তুই আমার এটা বল, তুই বাড়িতে পাপিয়া কই। আমি বলতেছি যে আরে বাবা আমি কিভাবে বলবো পাপিয়া কই, আমি তো জানি না। উনি আমার বলতেছে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুই এটা সহ্য করতে পারস নাই, তুই আমার মেয়ের অনেক বিরক্ত করছিস, আমার মেয়েরে বাড়ি থেকে বের করে আনার জন্য তুই প্রচুর পাগলামি করছিস, তুই এটা করছিস, তুই ওটা করছিস, বিভিন্নভাবে ব্লেন আমাকে দিতে থাকে। আমি বলি যে দেখেন আমি কিন্তু পাপিয়ারে নিয়ে যাই নাই, আমি জানি না পাপিয়া কোথায়, কিন্তু উনি আমার কোনো কথাই শুনতেছে না। উনি আমার বলতেছে তুই পাপিয়ারে নিয়ে গেছিস, তুই পাপিয়ারে বের করে এনে দে। আমি তখন বলতেছি আপনি আমার বাবার বয়সী একটা লোক, কেন আমাকে বারবার ব্লেম দিচ্ছেন যে আমি পাপিকে নিয়ে গেছি। আমি যদি পাপিকে নিয়ে যাই তাহলে আমি কেন বাড়িতে থাকবো। উনি আমাকে বলে তুই পাপিয়ারে কোথাও লুকিয়ে রাখছস, লুকিয়ে রাখার পর তুই অভিনয় করতে আসছস। আমি বলি কাকা দেখেন আমরা একই বাড়ির মানুষ, একই ঘরের মানুষ, আমি কেন আপনার মেয়েকে যদি আমি ভালোবাসি, হ্যাঁ আমি অস্বীকার করবো না, পাপিকে ভালোবাসছিলাম, কিন্তু পাপিয়ার যখন বিয়ে ঠিক হয়ে গেছে আমি পাপিয়াকে বলছিলাম পালিয়ে আসার জন্য, আমাকে বিয়ে করার জন্য, পাপিয়া করে নাই। তো এরপর তো পাপিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো জানি না পাপিয়া কোথায়। উনি আমার কোনো কথাই শোনে না। অ্যান্ড দেখতে দেখতে আমাদের এলাকার চেয়ারম্যানও চলে আসে। আসার পরে সূর্য উঠে সকাল হয়। অ্যান্ড সকাল হওয়ার পরে সবাই আমার সাথে প্রচুর পরিমাণ আমাকে মারার জন্য আসতেছে। আমাকে আমি বুঝতে পারতেছিলাম না যে আর আমি তো কিছুই জানি না, পাপিয়া কোথায় গেলে তুমি নিজেও বুঝতে পারতেছি না। অ্যান্ড আজকে যদি পাপিয়ার অন্য কারোর সাথে সম্পর্ক থাকতো, আমি মনে করতাম যে পাপিয়ার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, ও অন্য কাউকে ভালোবেসে চলে গেছে, কিন্তু ওর তো কারোর সাথে সম্পর্ক নাই, ও কোথায় যেতে পারে।
আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। দুপুর হয়ে যাওয়ার পর আমাকে মানে মানুষ এসে পাপিয়ার মা আমার পা ধরে কান্নাকাটি করে, আমার পায়ে ধরে কান্নাকাটি করে বলতেছে, বাবা রে, ও শুভ, আমি তো তোরে আমার নিজের ছেলের মতো মনে করি, শুভরে আমার মেয়েটারে বাইরে করে দে। মানে সবাই আমাকে কান্নাকাটি করতেছে। আমি আমি কাউকে বুঝাইতে পারতেছি না যে রে পাপিয়া কোথায় গেল, আমি বলবো কেমন করে, কারণ আমি তো জানিই না। সবাই আমার সাথে প্রচুর পরিমাণ ইয়ে করতেছে। বিকেলবেলা একটা সময় পাপিয়ার বাবা থানা থেকে ফোন করে পুলিশ নিয়ে আসে। আসার পরে পুলিশের কাছে আমাকে তুলে দেয়। পুলিশের কাছে তুলে দেওয়ার পরে আমি তখন পুলিশকেও মানে বুঝাইতে পারতেছি না। আমার আব্বা তখন নীরব ভূমিকা পালন করে। আমার আব্বা কোনো কিছু বলে না, আমাকেও কিছু বলে না, ওদেরকেও কিছু বলে না। আব্বা তখন একেবারে নীরব মুক্তির মতো দাঁড়ায় থাকে। আমাকে থানাতে নিয়ে যায়। থানাতে নিয়ে যাওয়ার পর আমাকে পিস মারা বাঁধে। আমাকে বাইন্দা আমাকে জিজ্ঞেস করে, আমাকে পুলিশ মারে, প্রচুর পরিমাণে মারার পর প্রচুর মারে। বাট মারার পর আমি একটা কথাই বলেছি, দেখেন পাপিয়া কোথায় গেছে আমি জানি না, কিন্তু পাপিয়ার মা আর পাপিয়ার বাবার একটাই বিশ্বাস, আমি পাপিয়াকে নিয়ে পালাই গেছি এবং আমি পাপিয়াকে কোথাও বন্দি করে রাখছি। একটা পর্যায়ে পাপিয়ার বাবা খুব সুন্দর করে গিয়ে আমার নামে মামলা করে দেয়। মামলাতে পুলিশ আমার রিমান্ড চায়, মানে আমার রিমান্ড মঞ্জুর করে। আমাকে 2 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়। আমি কলেজে পড়া ছোট্ট একটা মানুষ, আমার জীবনে আমি কখনো মানে কাউকে বিশ্বাস করতে পারবো না। আমাকে যখন মারার একটা পর্যায়ে, রিমান্ডে অত্যাচার একটা পর্যায়ে আমি বলতেছি যে হ্যাঁ আমি পাপিয়ারে নিয়ে গেছি, পাপিয়ারে আমি লুকিয়ে রাখছি। আমার বলতেছে কোথায় লুকিয়ে, আমি নানু বাড়িতে লুকিয়ে রাখছি। তো আমার নানু বাড়ির ঠিকানা দিয়ে নানু বাড়িতে যায়, ওইখানে পায় না পেয়ে এসে আমার আবারও মারে, কিরে তুই না বলছিস তো নানু বাড়িতে, কিন্তু আমি যাই বলতেছি সবই আমার মায়ের থেকে বাঁচার জন্য। আমাকে এমনভাবে মারে, আমার মনে হয় না যে জন্মের পরে আমাকে কেউ কখনো এভাবে মারছিল। প্রচুর পরিমাণ মারা হয়। অ্যান্ড আমাকে প্রায় 3 মাসের মতো ওখানে আটকায় রাখে। 3 মাসের মতো আটকায় রাখার পরে পুলিশ মানে আমাকে মাইর দিলে আমি বলি পাপিয়ারে নিয়ে গেছি, পাপিয়ার এখানে রাখছি ওখানে রাখছি, বাট ওরা যেয়ে দেখে যে নাই। তো 3 মাস পরে পুলিশ পাপিয়ার বাবাকে বলতেছে যে দেখেন, মনে হয় না যে ছেলেটা পাপিয়াকে নিয়ে গেছে বা পাপিয়াকে নিয়ে পালাইছে, এটা মনে হয় না। আপনি একটা কাজ করে নিন, নিষ্পাপ ছেলেটার নাম থেকে মামলা উঠে আনেন। আসলে আমার বাবারও অত বেশি টাকা পয়সা ছিল না যে আমাকে মামলা থেকে বের করে আনবে। আমার বাবাও যথেষ্ট গরিব একটা মানুষ ছিল। আব্বা আম্মা গিয়ে বারবার পাপিয়ার বাবার কাছে কান্নাকাটি করতো যে আমার ছেলেটাকে ছুটে আনেন। অ্যান্ড পাপিয়ার বাবা উল্টা আমার বাবা মায়ের কাছে কান্নাকাটি করতো, আপনার ছেলেটাকে একটু বুঝে বলেন যাতে আমার মেয়েটা কোথায় আছে, আমার মেয়েটার ঠিকানা দেয়। এভাবে দিনগুলো অতিবাহিত হচ্ছিল। আর আমি থানার ভিতরে মানে আমি থানাতে পচে মরতেছিলাম। আমিও নিজে প্রচণ্ড রকম টেনশনে পড়ে যাই যে ও আসলে কোথায় গেল। ও যদি মরে যেত তাহলে তো লাশটা পাওয়া যেত, অ্যাটলিস্ট ওর তো লাশটাও পাওয়া যাচ্ছে না, ও কোথায় চলে গেল। আর এভাবে যাওয়ার পরে একটা সময় আমাদের এলাকার চেয়ারম্যান পাপিয়ার বাবাকে বুদ্ধি দেয় যে একটা কাজ করেন, শুভকে থানা থেকে ছেড়ে নিয়ে ছুটে নিয়ে আসেন। আসার পরে আপনি একটা পত্রিকাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেন, পত্রিকাতে আপনার একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দেন। এটা বলার পরে পাপিয়ার বাবা করে কি একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশের বিভিন্ন পত্রিকায়, এবং নিখোঁজ বিজ্ঞপ্তিতে উনি একটা লোভনীয় অফার করে যে ওনার মেয়েকে বের করে দিতে পারবে তাকে উনি 1 লাখ টাকা দিবে, 1 লাখ টাকা পুরস্কৃত করবে। এটা উনি পত্রিকায় লিখে দেওয়ার পরে আমি কিন্তু তখনও থানাতে বাট ওইটা যখন পত্রিকাতে ছাড়া হয় ঠিক 3 দিন পরে হঠাৎ করে চিটগং বারুইয়ার হাট থেকে ওর পাপিয়ার বাবাকে ফোন করে বলে যে পাপিয়াকে নাকি ওখানে পাওয়া গেছে। আমি কিন্তু তখনও থানায়, আমি কিন্তু ব্যাপারগুলো পরে জানতে পারি। তো যখন ওইখান থেকে পাপিয়াকে আনা হয়, পাপি কিন্তু এখানে একদম পাগলের মতো ছিল, একদম সম্পূর্ণ পাগল, ওর মাথার জট লাগানো, খুবই পাগলের মতো রাস্তায় ঘুরতেছিল। মানুষ পত্রিকার মধ্যে ছবি দেখার পর ওইখান থেকে শনাক্ত করে দেন ঠিকানা অনুসারে পাপিয়ার বাবাকে ফোন করে। অ্যান্ড যখন পাপিয়া বাড়িতে আসার পরে তখন থানা থেকে পাপিয়ার বাবা আমাকে ছুটে নিয়ে আসে। আমাকে যখন থানা থেকে নিয়ে আসে, আমি তখন আমার অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে আমি আমার শরীরটা মুভ করতে পারতেছিলাম না। আমি প্রচণ্ড রকম কান্নাকাটি করি যে আমাকে এভাবে কেন, আমি তো নির্দোষ মানুষ ছিলাম, আমাকে বারবার রিমান্ডে নেওয়া হয়েছে, আমাকে থানাতে টর্চারিং করা হয়েছে, আমার নামে একটা কেস দিয়ে দিছে, আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে। একটা পর্যায়ে আমি তখন আমিও আমার মাকে জিজ্ঞেস করি যে মা কীভাবে পাপিয়াকে ওখানে নিয়ে গেছে, বা পাপিয়া এখন পাগল হয়ে গেছে, কারণটা কি? পাগল বলতে পাপিয়া একদম সম্পূর্ণ পাগলের মতো হয়ে গেছে। তখন আমার মায়ের কাছে আমি জানতে পারি যে পাপিয়ার যেদিন গায়ে হলুদের দিন রাতের বেলায় পাপিয়া নাকি সারা রাত জেগেছিল, সবার সাথে অনেক মজা করেছে, দুষ্টামি করেছে। তো ফজরের কিছুক্ষণ আগে নাকি পাপিয়া বাথরুমে গেছে। তো গ্রামের বাড়ি যারা আছেন তারা জানবে যে গ্রামের বাড়ির বাথরুমগুলো একটু বাড়ি থেকে দূরে হয়, ওই দূরে বাথরুমে যখন পাপিয়া গেছিলো, অ্যান্ড ওই বাথরুম থেকে নাকি পাপিয়ে জিনেরা নিয়ে যায়, জিনের একটা দল ওকে ওইখান থেকে নাকি নিয়ে যায়। এটা আমার মা বলে। আমি বলি তো জিনেরা নিয়ে যায়, পরে বলে যে জিনেরা তাকে চিটংয়ে নিয়ে যায়, অ্যান্ড শেষ পর্যন্ত ওকে চিটংয়ে পাওয়া যায়।
ওইখান থেকে ওর বাবা নিয়ে আসে। আমি বলি যে এই ঘটনাগুলো তুমি কিভাবে জানলা? আমার মা বলতেছে পাপিয়াকে কবিরাজের কাছে নিয়ে গেছিল অ্যান্ড কবিরাজের কথাগুলো বলছে। আমি তখন বলি যে দেখো মা, যা করার করছে জিনেরা, কিন্তু দোষটা আসলো আমার উপরে মা। দেখো আমার মা আমার বলতেছে যাই হোক বাবা, এখন কি করবি, এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এটা নিয়ে আর তুই মন খারাপ করিস না। তো এখান থেকে পাপিয়ার বিয়েটা তো ভেঙে যায়, বিয়েটা ভেঙে যায় এবং ওই ছিল অন্য কোথাও বিয়ে করে ফেলে। অ্যান্ড পাপিয়াকে তখন পাপিয়ার বাবা মা প্রচুর পরিমাণ ট্রিটমেন্ট করাচ্ছে, মানে বিভিন্ন রকমের কবিরাজের কাছে নিতেছে, বিভিন্ন জায়গায় কবিরাজ দেখাচ্ছে। এভাবে পাপিয়ার দিনগুলো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। বাট তখন আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পর আমার আব্বা বলতেছে যে একটা কাজ করে, একটা ছোট দোকান দে। আমার বলতেছে যে পড়াশোনা যেহেতু বন্ধই হয়ে গেছে, একটা দোকান দে। তা আমি চিন্তা করি যে দোকান দিব, কিসের দোকান দিব, আর আমি তো ব্যবসা বাণিজ্যের প্রতি অতটা না। তো আমি আর আব্বারে বললাম যে তখন আমার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ওই সব মানে বিভিন্ন গ্রামে গ্রামে হ্যান্ড ট্রাক্টর বলে, মানে ছোটো ট্রাক্টরে করে একটা মানে রাইস মেশিন, মানে ধান চুরানোর যে মেশিনটা বলে, ধান ভেঙে যে চাউল করা হয়, ওইটার একটা মেশিন আছে। তো ওই মেশিনটা আমি আর আব্বা কী করে আমরা লোন করি, আমাদের এলাকাতে সমিতি থেকে টাকা উঠে আব্বার আমি মিলে মেশিনটা কিনি। আমার চিন্তা হচ্ছে আব্বা যেহেতু দীর্ঘদিন ধরে রাইস মিলে কাজ করতেছে, আব্বা কিন্তু জানে, মানে সিস্টেমগুলো সম্বন্ধে জানে, ওইটা থেকে লাভ কীভাবে বের করতে হয়, প্রসেসগুলো জানে। তো একটা পর্যায়ে আমি কী করি, ওই মেশিনটা কেনার পরে আমি তখন প্রতি গ্রামে গ্রামে গিয়ে মানে ধান ভাঙাই। অ্যান্ড ধান ভাঙিয়ে তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা উপার্জন করি। এমন দেখা যায় যে প্রতি মাসে 17, 18 এবং 20,000 টাকা পর্যন্ত আমি উপার্জন করি। অ্যান্ড মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙাই দিয়ে আসি। এইভাবে আমার দিনগুলি সামনের দিকে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু একটা কথা সত্যিকার অর্থে এখনও বলি, পাপিয়াকে আমি মন থেকে ভালোবেসেছিলাম এবং এখনও পাপিয়ার কথা মনে হলে আমার চোখে পানি চলে আসে। আমি বুঝতে পারি যে কেন মেয়েটা এরকম পাগলের মতো হয়ে গেছে। একদিন আমি এরকম ধান ভাঙিয়া সন্ধ্যার দিকে আমি ধান ভাঙিয়ে আসতেছি, অ্যান্ড আসার সময় আমি দেখতেছি যে পাপিয়া ওদের পুকুর পাড়ে বসে আছে। পুকুর পাড়ে বসে থাকার পর আমি তখন আমার ট্রাক্টরটা ওখানে থামানোর পরে আমি মানে চেষ্টা করি ওখানে যাওয়ার জন্য। তুই চিন্তা করি ওখানে গেলে আবার পাপিয়ার বাবা আবার কী মনে করে, এমনিতেই তো আমি কিছু করলাম না, আমার উল্টা জেল খাটালো, রিমান্ডে দিল। একটা পর্যায়ে আমি পুকুরের এই পাড়ে থেকে পাপিয়ার মুখের দিকে তাকায় থাকি। তখন গুদুলি সন্ধ্যা, সূর্যটা আস্তে আস্তে করে ঘরে ফিরে যাচ্ছিল। পাপিয়ার মুখের দিকে তাকায় আসি দূর থেকে, পাপিয়াকে তো ভালো লাগতেছিল। আমি চিন্তা করতেছি পাপিয়া কিন্তু আসলে অসম্ভব সুন্দর একটা মেয়ে ছিল। আমি চিন্তা করতেছি আল্লাহ, এত সুন্দর একটা মেয়ের কপালে আল্লাহ এটা কী হইল, আল্লাহ এটা তুমি কী দিয়ে দিলা। আমার তখন মানে দূর থেকে আমি পাপিয়ার মুখের দিকে তাকে আমার খুবই খারাপ লাগে, আমার কলিজাটা তখন ছিঁড়ে যায়। বাট তখনও পাপিয়া একটু ভালো হয় বলতে মানে আগে যেরকম পাগলামি করতো ওরকম পাগলামি করে না, মানুষদেরকে মারে না বা করে না, বাট ওরকম চুপচাপ বসে থাকে, গম্ভীর হয়ে বসে থাকে। তো যেতে যেতে একটা পর্যায়ে আমি তখন ওই দিন ঘরে আসার পর আমি চুপচাপ চোখটা বন্ধ করে চিন্তা করি, পাপিয়ার সাথে আমি পড়াশোনা করছি, একই সাথে স্কুলে পড়েছি, একই সাথে কলেজে পড়াশোনা করেছি এবং কিছুদিন জন্য মিথ্যে ভালোবাসার অভিনয় পর্যন্ত জড়িত ছিলাম। ক্লাস 8 থেকে আমি মেয়েটাকে পছন্দ করি, আর ওর জীবনটা এভাবে দুঃখে শেষ হয়ে যাবে। অ্যান্ড আমার তখন ভিতরে প্রচুর পরিমাণ কষ্ট লাগে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওকে কিন্তু কেউ এই মুহূর্তে বিয়েও করবে না। মানে ওর বাবা বিভিন্ন জায়গায় বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। সবাই বলে যে মানে পুরো এলাকাতে একটা জিনিসের প্রচলন হয়ে গেছে যে পাপিয়ার সাথে ভূত আছে, মানে ওর সাথে জিন আছে, ওকে বিয়ে করা যাবে না, এই জন্য ওর বিয়ে হবে না। আমি তখন চিন্তা করি যে মেয়েটার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। আমি তখন একদিন আমার আব্বাকে বলেছেন, আমার আব্বাকে কিন্তু আমি খুব বেশি ভালোবাসি, অ্যান্ড ব্যবসায়িক কাজে আব্বার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়। তখন কিন্তু আমাদের সংসারটা সম্পূর্ণ আমার টাকার উপরে ডিপেন্ড করে, আর আমার ভাইটাও কিন্তু তখন পড়াশোনা করে সম্পূর্ণ আমার টাকায়, ছোটো ভাইটা। তো একটা পর্যায়ে আমি আব্বাকে বলতেছিলাম যে আব্বা, ওই বাড়ির পাপিয়া মেয়েটা তো অনেক ভালো, কিন্তু ওর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমার কাছে খুব খারাপ লাগে। মানে আমি যদি পাপিয়াকে বিয়ে করি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? তখন আমার আব্বা আমার মুখের দিকে তাকিয়ে আছে এবং খুবই রাগ করে আব্বা আমাকে বলতেছে, তোর লজ্জা লাগলো না এই কথাটা বলতে? আমি বলি বাবা, লজ্জা লাগবে কেন, মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তাকে বাঁচাতে চাই, এটা আমার লজ্জা লাগার কী আছে? আমার বাবা আমাকে বলতেছে, কোনো দিন এই মেয়ের কথা তুমি মুখের বাইরে করবি না। তাহলে কেন বাবা, মুখের বাইরে কেন করবো না? আমার বাবা আমার বলতেছে যে একে তো তুই কোনোদিন এই মেয়েটার সাথে প্রেম করিস নাই, ভালোবাসিস নাই, মেয়েরে নিয়ে পালাইয়া যাস নাই, মেয়েরে নিয়ে গেছে আলগা বলতে জিনের নিয়ে গেছে, কিন্তু তুই জেল খাটলি, তুই রিমান্ডে গেলি, আমরা এলাকাতে তোর পড়াশোনা বন্ধ হয়ে গেল, আমরা কত মান সম্মান নষ্ট হয়েছে। এবং আমার বড় বোনটাকে পর্যন্ত বড় বোনের শ্বশুরবাড়ি থেকে দিয়ে দিতে চাচ্ছিল, যেহেতু আমাকে থানাতে নিয়ে গেছে, আমাকে নিয়ে এত বদনাম। তো এই জন্য আমার আব্বা বলতেছে, এত কষ্ট সহ্য করছি, এরপরও কেন তুই এই মেয়েটাকে বিয়ে করার কথা বলতেছিস?
আমি তখন আমার বাবাকে বলতেছি, বাবা আমি তো কথাটা এমনি বলতেছি না, ওর জীবনটা নষ্ট হয়ে যেতেছে এই জন্য বলতেছে। আমার বাবা বলতেছে নষ্ট হোক আর যাই হোক এটা আমি শুনবো না। তো যেতে যেতে আরও প্রায় 3-4 মাসের মতো কাটে। 3-4 মাসের মতো কাটার পরে সেমভাবে একদিন হচ্ছে মানে সকালবেলা, ওই দিন সকালবেলা ছিল, আমি কী করে পাপিয়াদের এই ধান বোনাই আর কি, মানে ধান ভাঙি, পাপিয়ার বাবার ধান ভাঙি। তো ধান ভাঙাইতে মানে পাপিয়ার বাবার সাথে কথা বলি। আমি বলি কাকা কী ভাবতেছেন এখন পাপিয়ারে নিয়ে? উনি কিন্তু আবার আমার আরেকটা ব্যাপারে এখানে আমি ফেলে গেছি, উনি কিন্তু আমার মানে আমাদের বাড়িতে এসে আমার হাতে পায়ে ধরে মাপ চাইছে এবং আমার আব্বাকে উনি 20,000 টাকা জরিমানা দিছে। মানে আমার চিকিৎসা করার জন্য, আমাকে ফল ফ্রুট খাওয়ানোর জন্য উনি আমার আব্বাকে 20,000 টাকা দিছে। তো আমি তখন বলতেছি, কাকা কী ব্যাপার, মানে পাপিয়াকে নিয়ে কী চিন্তা করতেছেন? আমাকে বলে কী চিন্তা করবো বাবা, আর কি চিন্তা করার আছে, ওর জীবনটা তো এভাবেই গেল, পারতেছি না বিয়ে দিতে আরও এভাবে। আমি তখনও পাপিয়া কিন্তু চুপচাপ বসে থাকে। আমি তখন বলি যে কাকা আমি কি একটু পাপিয়ার সাথে কথা বলতে পারি? বলে হ্যাঁ বলো না, কী সমস্যা বলো। আমি তখন যাই, গিয়া ওর মুখের দিকে তাকাই। ও মানে ওর মুখের দিকে তাকানোর পরে ও যখন ওভাবে মুখটা আমার দিকে উঠে, আমার দিকে মুখটা ওঠানোর পর আমি দেখতেছি ওর চোখের পানিগুলো টলমল করতেছে, মানে চোখের পানিগুলো টলমল করতেছে। আমি তখন মানে আমি ওর পাশে বসার পরে আমি বলি, পাপিয়া আমাকে চিনতে পারছো, আমাকে চিনো? তো আমাকে বলে এরকম মুখ লড়াই, বলে যে হ্যাঁ চিনছি। আমি বলি কি আমি, বলো তো? পরে বলতেছে শুভ। আমি বললাম যে আমি শুভ, তুমি আমাকে চিনতে পারছো, অনেক ভালো। এটা বলার পরে পাপিয়ার মা তখন পিছন থেকে আসে, আইসা মানে বলে কি বলে? আমি বলেছি আমাকে চিনতে পারছে। তখন পাপিয়ার চোখ থেকে পানি পড়ে। পাপিয়ার মা তখন বলতেছে পাপিয়ার বাবাকে ডাকে, এই প্রথম আজকে এতগুলা মাস পরে আমার মেয়ে একটু কান্না করছে বা কাউকে চিনতে পারছে, মানে শুভকে চিনতে পারছে। ওর বাবা মাকেও কিন্তু খুব ভালো করে চিনতে পারে না। তো আমি তখন ওর পাশে বসে থাকি। আমি বলি যে আমাকে চিনতে পারছো না, আমি শুভ? বলে হ্যাঁ চিনতে পারছি, তুমি শুভ, কেমন আছো? আমি বলি হ্যাঁ ভালো আছি। তো আমি কী করি, ওর সাথে অনেক ভালো করে কথা বলি, প্রায় 10 মিনিটের মতো আমি ওর সাথে বসে কথা বলি। আমার সাথে খুব ভালো কথা বলে। কথা বলার পরে একটা পর্যায়ে আমি তখন আমার বাড়িতে চলে আসি। আসার পরে একদিন পরে আমি আবারও যাই। আমি গিয়ে ওর সাথে আস্তে আস্তে কথা বলি। এরকম কথা বলতে বলতে ও একটু করে ভালো হয়। মানে আগে যেরকম মানে গম্ভীর বসে থাকতো, একা একা মন খারাপ করে থাকতো, কান্নাকাটি করতো, বাট এই জিনিসগুলো আস্তে আস্তে একটু পরিবর্তন হতে থাকে। একটু করে আমার সাথে কথা বলে ওর মাঝে একটা চেঞ্জেবল কাজ করে। একদিন পাপিয়ার মা আমাকে বলতেছে যে শুভ তুমি মাঝে মাঝে একটু আমাদের বাড়িতে আইসা পাপিয়ার সাথে একটু মাঝে মাঝে কথা বললে আমার মেয়েটা তোমার সাথে কথা বললে একটু ভালো থাকে, ও একটু আস্তে আস্তে ঠিক হয়, কেমন যেন একটু পরিবর্তন হয়। ওর কিন্তু হাতে 2টা তাবিজ, পায়ে 2টা তাবিজ, গলাতে তাবিজ, মাথাতে তাবিজ, ওর পুরো শরীরে কম করে হলেও 10 থেকে 15টা তাবিজ দেওয়া রাখছে। তো এভাবে কথা বলতেছি, বাট কথা বলতে বলতে আমার মাঝেও ওর মানে ওকে নিয়ে একটা দুর্বলতা কাজ করে, কারণ আমি তোকে পছন্দ করেছিলাম, ভালোবেসেছিলাম, আর আমার ভালোবাসাটা তো কোনো ফেক, মিথ্যা বা নাটক ছিল না। তো তখন আমি চিন্তা করতেছি যে যত কিছু যাই হোক, ওর সাথে যেভাবে আমার সম্পর্কটা সামনের দিকে গড়াচ্ছে, ও যদি একটা সময় ভালো হয়ে যায় আমি তাকে বিয়ে করব, আমার পরিবার রাজি হোক বা না হোক। কিন্তু যেতে যেতে প্রায় 6 মাসের মতো এভাবে কাটতে থাকে। অ্যান্ড 6 মাসের ভিতরে পাপিয়ার ভিতরে কোনো পরিবর্তন নাই। অ্যান্ড 6 মাস পরে আমার পরিবার থেকে আমার আব্বা বলতেছে যে আমার আম্মা কাজ করতে পারতেছে না, আমার আম্মা একা রান্নাবান্না করতে পারতেছে না, আমাকে বিয়ে করাবে। আমার আব্বা তখন বলতেছে যে তোকে বিয়ে করাবো। আমি তখন চিন্তা করতেছি, আল্লাহ আমি এই মুহূর্তে তো বিয়ে করবো না। আমি তখন আমার আব্বার বলতেছি যে আব্বা আমি মানে বিয়ে করবো না, আমি জাস্ট ঘোরাচ্ছিলাম। কিন্তু তখন আমি মন থেকে পাপিয়াকে পছন্দ করি, আমার একটাই টার্গেট, আমি শেষ পর্যন্ত পাপিয়াকে বিয়ে করব। তো যেতে যেতে 6 মাসের মতো কেটে যায়, বাট পাপিয়ার মাঝে পরিবর্তন আসছে, বাট ওভাবে কোনো পরিবর্তন আসে না যে একটা আমি একদম সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে, এরকম কিছু না। তো একটা পর্যায়ে যখন আব্বা আমাকে বিয়ের জন্য খুব বেশি প্রেশার দেয়, আমি তখন পাপিয়ার বাবার সাথে কথা বলি অ্যান্ড পাপিয়ার মায়ের সাথে কথা বলি। আমি তখন তাদেরকে সোজাসুজি খুলে বলে, কোনো কিছু লুকেন। আমি বলি কাকা দেখেন, আপনি আমার নামে মামলা করছেন বা আপনি সবশেষে আমার কাছে মাপ চাইছেন, আমাদের পরিবারে টাকা দিছেন, সবই ঠিক আছে, কিন্তু যেহেতু পাপিয়ার বিয়ে হচ্ছে না বা এলাকাতে পাপিয়ার একটা বদনাম হয়ে গেছে যে পাপিয়াকে জিনেরা নিয়ে গেছে, আপনি যদি কিছু না মনে করেন পাপিয়াকে আমি বিয়ে করতে পারি, আপনি যদি আমাকে পাপিয়াকে আমার কাছে বিয়ে দেন তাহলে কিন্তু আমি পাপিয়াকে বিয়ে করব। এটা বলার পরে পাপিয়ার বাবা আমার হাতটা ধরে কান্না করে ফেলে। ওনার চোখের পানিগুলো তখন টপ করে আল্লাহর জমিনে পড়তেছে। উনি আমার বলতেছে, আরে বাবা তুই তো মানুষ না, তুই ফেরেস্তা, যে মেয়েটার জন্য তুই জেল খাটলি, তুই রিমান্ড হইলো, তোর পড়াশোনা বন্ধ হইলো, এলাকাতে বদনাম হইলো, নাক কান কাটা গেল, এখন এই মেয়েটাকে তুই বিয়ে করার কথা বলতেছিস। আমি তখন ওনারা বলি, কাকা আপনি আমার নয় মামলা করছেন, আমাকে জেল খাটাইছেন বা যত যাই করছেন, পাপিয়া তো কোনো অন্যায় করে নাই, পাপিয়ার তো কোনো দোষ ছিল না, পাপিয়া তো আমারই ক্লাসমেট, আমরা তো একসাথেই পড়াশোনা করেছি। অ্যান্ড পাপিয়া যদি পাপিয়ার আমাকে বিয়ে করার পর যদি পাপিয়া ভালো হয়, পাপিয়া যদি সুস্থ হয়, তাহলে তো আমার কোনো আপত্তি নাই। অ্যান্ড পাপিয়ার মা তখন বলতেছিল, রাজু যেই কথা
পাপিয়ার মা বলতেছিল যে শুভ যে কথাটা বলছে কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয়, কথাটা একেবারে সত্য। কারণ শুভর সাথে কথা বললে কিন্তু পাপিয়ার মাঝে একটা পরিবর্তন কাজ করে, একটা পরিবর্তন কিন্তু পাপিয়া হয়। এরপরে পাপিয়ার বাবা মা আমাকে বলতেছে তুই তোর বাবা মায়ের সাথে কথা বল। আমি বলি আমি আমার বাবা মাকে বলেছি তো, বাট কোনো কাজ হয় না, আব্বা মা আমাকে পাপিয়াকে বিয়ে করাবে না। তো একটা পর্যায়ে পাপিয়ার বাবা বলতেছে আমি যদি গোপনে পাপিয়ার সাথে তোর বিয়ে পড়াই দিই তাহলে তোর বাবা মা রাগ করবে না? আমি বলি রাগ করবে আর যাই করবে একটা সময় তো বিয়ে মেনে নেবে, তাই না? আপনি আমাকে পাপিয়ার সাথে বিয়ে করাই দেন। এরপর উনি বলে যে ঠিক আছে আমি একটু চিন্তা করি। অ্যান্ড 2 দিন পরে একদিন ওনার সাথে আমার বাজারে দেখা হয়। দেখা হওয়ার পর আমি বলি কাকা কী ব্যাপার, 2 দিন তো পার হয়ে গেল, আপনি তো কোনো কিছু বললেন না। তো বলে যে আচ্ছা ঠিক আছে আজকে রাতে তুই আমার বাড়িতে একটু আসিস। ওই দিন রাত্রেবেলায় আমি ওনার বাড়িতে আবারও যাই। যাওয়ার পরে পাপিয়ার বাবা মা দুজনেই বসে থাকে, পাপিয়ার সামনে বসে থাকে। তো বসে থাকার পরে মানে ওরা পাপিয়ার মা কান্না করতে করতে আমার হাতে ধরে ফেলে, আমার হাতে ধরে ফেলতেছে বাবারে তুইও বলছিস আমিও বলছি আমার মেয়েটার আমি তোর কাছে তুলে দিতে আসি, কিন্তু তুই কখনো আমার মেয়েটারে কষ্ট দিস না, ওর এই পৃথিবীতে তুই ছাড়া কেউ নাই। মানে খুবই কান্নাকাটি করে। আমি বলি আপনি কান্নাকাটি কেন করতেছেন? আমি তো আপনার শত্রু না, আমি তো পর না, আমি তো আপনাদের দূরের কেউ না, আমি তো আপনাদের সন্তানের মতোই। পাপিয়া কোনোদিনও অসম্মানে থাকবে না, পাপিয়া কোনোদিনও পাপিয়ার কোনো সমস্যা মানে পাপিয়াকে অনেক ভালো রাখবো। একটা পর্যায়ে এভাবে যাওয়ার পরে ওই দিন রাতের বেলায় পাপিয়ার আব্বা আনুমানিক রাত 10:30 বাজে কাজী ডেকে এনে ওইখানে পাপিয়ার সাথে আমার বিয়ে পড়াই দেয়। বিয়ে পড়াই দেওয়ার পরে আমাকে বলতেছে যদি কালকে তোর আব্বাকে ব্যাপারটা বলিস অ্যান্ড কী হয় সেটা আমাকে জানাইস। তো বিয়ে সাথে দেওয়ার পরে আমি তখন বাড়িতে চলে আসি। আসার পরে পরের দিন সকালবেলা আমি আব্বাকে বলি যে আব্বা এই ঘটনা, আমি তো গতকালকে রাতে পাপিকে বিয়ে করে ফেলছি, পারিবারিকভাবে বিয়ে করছি। এটা বলার পরে আমার আব্বা প্রচুর পরিমাণ রেগে যায়। মানে রেগে গিয়ে আব্বা পারতেছে না যে আমাকে এখানে মেরে ফেলবে। আব্বা আমাকে মারার জন্য একটা সময় তাড়া করে আসে, তখন আমার ছোটো ভাই আমার মা আব্বাকে ধরে। ধরার পরে আমি আমার আম্মাকে বলতেছি আমি তো বিয়ে করে ফেলছি, এখন তো কিছু করার নাই, তাই না? অ্যান্ড কাবিন পর্যন্ত হয়ে গেছে। এটা বলার পর আব্বা তখন পাপিয়াদের ঘরে যায়। মানে পাপিয়াদের ঘরে গিয়ে পাপিয়ার বাবাকে প্রচুর পরিমাণ গালাগালি করে, মানে প্রচুর গালাগালি করে, যেটা আপনি কীভাবে করতে পারলেন, মানে কীভাবে করছেন যে আমার ছেলেটাকে জেল খাটাইলেন, ওকে রিমান্ডে দিলেন, আমাদের এলাকাতে নাক কান কাটা গেল, অ্যান্ড এখন কীভাবে আপনি গোপনে মানে আপনার মেয়েটাকে আবার আমার ছেলের কাছে বিয়ে দিয়ে দিয়েছেন। তখন পাপিয়ার আব্বা কোনো কথা বলেন, ওই নিচের দিকে মাথাটা দিয়ে বসে আছে। তো এইভাবে করতে করতে একটা পর্যায়ে আমি তখন আমার মাকে বলতেছি মা যা হবার তা তো হয়ে গেছে, এখন পাপিয়াকে আমি ঘরে উঠাই। কিন্তু আব্বা মায়ের একটাই কথা যে তারা পাপিয়াকে ঘরে উঠাবে না। তখন পাপিয়ার বাবা মাকে বলতেছে যে ঠিক আছে শুভ একটা কাজ কর, তুই আমাদের বাড়িতেই থাক, মানে আমাদের ঘরে থাক, এভাবে আমাকে বলে। তখন আমি বলি যে এলাকাতে আমি ঘর জামাই থাকবো, অ্যান্ড এটা আমার এলাকার মানুষগুলো আমাকে খুব খারাপভাবে নিবে যে আমি পাপিয়াকে বিয়ে করলাম, পাপিয়াকে বিয়ে করার পরে পাপিয়ার ঘরে রয়ে গেলাম। আচ্ছা এরই মাঝে কিন্তু আমি 2-3 বার পাপিয়ার সাথে আমি থেকেছি। পাপিয়ার সাথে একটা ছোটোখাটো পাপিয়াদের ঘরে আমার একটা বাঁশর হয়েছে, একটা বাঁশরও হয়েছে। তো এরপরে পাপিয়ার বাবা যখন আমাকে বলতেছে আমি চিন্তা করতেছি যে আমাকে এলাকার মানুষগুলো খারাপ বলবে, এই চিন্তা ভাবনা করে আমি তখন বললাম যে না, আমি কী করি আমাদের যশোরে ওইখানে একটা ঘর ভাড়া করি, ঘর ভাড়া করে আমি পাপিয়াকে ওইখানে নিয়ে যাই, ওইখানে নিয়ে আমি পাপিয়াকে নিয়ে থাকি একটা ঘর ভাড়া করে। তো থাকি বলতে পাপিয়া তখন মানে আমাকে বিয়ে করার পরে পাপিয়ার মাঝে একটু চেঞ্জ আসে, মানে আগে যেরকম মানে একটু গম্ভীর হয়ে থাকতো ওরকম কিছু না, এখন মোটামুটি টুকিটাকি কাজ টাজ করে এদিক সেদিক যায়, একটু ভালো হয়েছে। তখন আমি চিন্তা করি যে আল্লাহ আস্তে আস্তে হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু এভাবে যাচ্ছে প্রায় 2 মাসের মতো আমাদের সংসারটা খুব ভালো চলে। এর মাঝে আমি আমার আব্বা আম্মাকে টাকা দিই, কিন্তু আব্বা আম্মা পাপিয়াকে মেনে নেন না, পাপিয়াকে আমি বাড়িতে আনতে পারি না। অ্যান্ড 2 মাস পরে পাপিয়া মানে একটু একটু অ্যাবনর্মাল, মানে আগে একদম প্রথমে যেরকম ছিল না যে ওরকম একটু হয়ে যায়, মানে মাথার চুল টানে, মানে চুল টানতে থাকে। মানে 2টা মাস মোটামুটি ভালো ছিল। যখন এরকম হয়ে যায় আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আল্লাহ আমি কী করবো। তো পাপিয়ার আব্বা আম্মা আসার পরে তারাও দেখে, তারা কবিরাজের কাছে নিয়ে যায়। অ্যান্ড কবিরাজ বলে ওই জিনিসগুলো নাকি ওকে আবারও বিরক্ত করতেছে, তখন তারা আবার তাবিজ পাল্টায় দেয়। অ্যান্ড তাবিজ পাল্টানোর পরেও কোনো পরিবর্তন হয় না। তখন কবিরাজ বলতেছে যে তাবিজের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছিলো, মানে কবিরাজ যে তাবিজের ডেট দিছিল বলছিল ওই ডেটে আবার তাবিজ পাল্টায় নতুন তাবিজ লাগাবেন। তো ওই ডেট 2 মাস পার হয়ে গেছে, অ্যান্ড 2 মাসের ভিতরে এই জিনিসগুলো নাকি পাপিয়ার শরীরের সাথে মিশে গেছে। কবিরাজ বলতেছে এটা পাপিয়ার শরীরের সাথে মিশে গেছে, এটাকে এখন আর বের করা সম্ভব না, এটা আর বের করা যাবে না। আমি তখন চিন্তা করতেছি যে আল্লাহ এটা কী বলতেছে। মানে আমি যতভাবে দেখেছি মানে এরকম হয় যে পাপিয়াকে বেঁধেও রাখতে পারি না, কিন্তু এর মাঝে আমি পাপিয়াকে প্রচুর পরিমাণ ভালোবেসে ফেলেছি, এত পরিমাণ ভালোবেসেছি যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার সারা পৃথিবী একদিকে, পাপিয়া একদিকে। আমি একটা কথাই বলি, আমার পাপিয়া যদি ল্যাংটা হইয়া রাস্তায়ও হাঁটে না, আমি তাও পাপিয়াকে নিয়ে সংসার করব, কারণ আমি ওকে আমার মন থেকে ভালোবেসেছিলাম। এরপর আমি কী করি, আমি আর বিভিন্ন কবিরাজদের কাছে যাই, অনেক রকম কবিরাজ, খোনার, ডাক্তার, কোনো কিছু বাদ রাখি না। বাট অনেক জায়গায় যাই, আমি কোথাও কিছু করতে পারি না। যত কবিরাজের কাছে যাই, কবিরাজ ওকে দেখার পর একটা কথাই বলে যে এটা ওর রক্তের সাথে মিশে গেছে, এটাকে সরানো সম্ভব না। এবং এটা শুনতে পাই যে এটা নাকি হিন্দুদের একটা কালী,
মানে হিন্দুদের মানে ওই আলগাটা ছিল হিন্দু মানে হিন্দু ধর্মের এরকম করে বলে। তখন আমি মানে বুঝাইতে পারতেছিলাম না যে আমি কী করবো। দিন যেতে যেতে একটা পর্যায়ে আমাদের এলাকাতে একটা বয়স্ক লোক আছে, মানে বয়স্ক লোক উনি মানে হিন্দু আর কি, ওনাকে সবাই ভগবান বলে ডাকে, মানে ওনার নামই ভগবান, মানে হিন্দু লোক। তো উনি আমাকে একদিন বলতেছিল যে উনি আমাকে বলে যে রংপুরে একটা কবিরাজ আছে, আমাকে বলে রংপুরে একটা বৌদ্ধ কবিরাজ আছে, আমাকে বলে ওই বৌদ্ধ কবিরাজটার সাথে কথা বললে ওইখানে গেলে হয়তো একটা কাজ হতে পারে। তো আমি এর পরের দিন কী করি, আমার ওই তখন কিন্তু পাপিয়ার মা আমার বাসায় থাকে, মানে পাপিয়ার সাথে আমি শহরে যে ঘরে ভাড়া থাকি ওই ঘরে পাপিয়ার মাও থাকে, অ্যান্ড পাপিয়ার বাবা তখন গ্রামে থাকে, উনি মাঝে মাঝে এখানে আসে। তো এভাবে আমি তখন পাপিয়ার মায়ের কাছে পাপিয়াকে রাইখা আমি তখন কী করি, রংপুরে যাই। রংপুরে যাওয়ার পর ওই কবিরাজের যে ঠিকানা দেয় ওই ঠিকানা অনুসারে কবিরাজের সাথে দেখা করি। উনি মানে একেবারে মোটামুটি একটা লাইক হচ্ছে ইয়ের মতো থাকে, একেবারে বর্ডারে থাকে, মানে বর্ডার এরিয়াতে ওনার বাসা, মানে এরকম যে মানে ইন্ডিয়ার একদম বর্ডারের কাছাকাছি, মানে ওনার ঘরের পিছনে ইন্ডিয়া, মানে এরকম যে উনি বাথরুমে করে ইন্ডিয়াতে এরকম। আমি যাওয়ার পর দেখলাম যে মোটামুটি প্রচুর পরিমাণ মানুষ ওখানে, মানে মানুষের অভাব নাই, মানে প্রচুর মানুষ। তো আমিও তখন সিরিয়ালে দাঁড়ায় থেকে আমি যখন ওইখানে পৌঁছাই তখন দুপুর 2টা বাজে, 2টা থেকে 5টা পর্যন্ত আমি সিরিয়াল ধরে থাকি, মানে 2টা থেকে 5টার পরে আমি ওনার সাথে কথা বলার সুযোগ পাই। মানে এত পরিমাণ নাম করা কবিরাজ, মানে ওই এলাকার মোটামুটি এলাকার বলতে সারা বাংলাদেশ উনি খুবই পরিচিত মুখ। তো এরপরে আমি ওনার কাছে যাওয়ার পরে আমি খুবই কান্নাকাটি করে ওনাকে বলি যে এই ঘটনা, বিয়ের রাতে এরকম হলুদের সময় এরকম ওরে নিয়ে গেছে, এরপরে এখন এই ঘটনা, আমি বিয়ে করছিলাম 2 মাস ভালো ছিল, এরপরে এটা হয়েছে। তখন উনি নাম, ওর বাবার নাম মায়ের নাম জিজ্ঞেস করে আমাকে বলতেছে যে তুমি তাবিজ পাল্টাও নাই কেন, তোমার তো 2 মাস আগে তাবিজ পাল্টানোর কথা ছিল, কবিরাজ যে তাবিজ দিয়েছিল 2 মাস তোমাকে টাইম দিছে না? আমি বলে হ্যাঁ 2 মাস টাইম দিছে, বলে তোমরা 2 মাসে দিয়ে তাবিজটা পাল্টাও নাই, যার কারণে এই জিনিসগুলো ওর রক্তের সাথে মিশে গেছে, এগুলোকে এখন বের করা যাবে না। তখন আমি ওনার পা ধরে খুবই কান্নাকাটি করি, মানে খুবই কান্নাকাটি করি। আমি বলি যে আপনি একমাত্র আমারে বাঁচাইতে পারেন, স্যার আমাকে বাঁচানোর ক্ষমতা কারো নাই, আপনি প্লিজ আমারে বাঁচান, খুবই কান্নাকাটি করি। তখন উনি আমাকে বলে যে তুমি ওর স্বামী না? আমি বললাম যে হ্যাঁ আমি ওর স্বামী, আমি কি বিয়ে করছি? পরে বলে যে বিয়ে করছো, আমি একটা মানে বুদ্ধি তোমাকে দিতে পারি, কিন্তু তুমি যদি এইটা কাজে লাগাও, এটা কাজে লাগাইলে আমি আশা করি যে ভালো হয়ে যাবে, মানে আশা করি বলতে 99% ভালো হয়ে যাবে, কিন্তু এটা তো করতে পারবেন, এটা তো অনেক রিস্কি। আমি বললাম যে যতই রিস্কি হোক আপনি আমাকে বলেন যে কী করতে হবে, আমি আমার বউর জন্য আমার জীবনটাও দিতে পারবো। উনি তখন আমাকে বলতেছে যে হিন্দু ধর্মের কোনো মানুষ মারা গেলে তাকে যেখানে পোড়ানো হয়, আপনারা খুব খেয়াল করে দেখবেন যে তাকে পোড়ানোর পরে ওখানে একটা কলসি থাকে, মানে যে কলসি দিয়ে পানিটা লাস্টে দেওয়া হয়, মানে একদম পোড়ানোর পরে যে পানিটা ঢালা হয়, ঢালার পরে মানে কলসিটা ওখানে ভেঙে আসা হয়, মানে কলসিটা ওইখানে ভেঙে দেওয়া হয়, ওখানে ভেঙে দেওয়া হয়। তখনই আমাকে বলতেছে যে কলসিটা যখন ভাঙা হয়, কলসির যে একটা মুখ আছে, মানে মুখ আর কি, কলসির যে মুখটা ওই মুখটা নিয়ে আসতে হবে, যেটাকে গ্রামের ভাষায় কলসির কাঁচা বলে, যে কলসির কাঁচাটা নিয়ে আসতে হবে। অ্যান্ড এটা যদি তুই রাতের বেলা ওইখান থেকে নিয়ে আসতে পারিস, আমি বলি যে রাতের বেলায় কেন, আমি এটা দিনে নিয়ে আসবো। উনি বলে যে না দিনে না, যেদিন লোকটা মারা যাবে, যেদিন তাকে হচ্ছে এটা পুরুষ হোক মহিলা হোক কোনো সমস্যা নেই, যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যখন সৎকার করা হবে, সৎকারের পরে রাতের বেলা কিন্তু এটা ওই জায়গায় থাকবে, তুই ওইখান থেকে এটা নিয়ে আসবি। আমি তখন চিন্তা করতেছি যে আল্লাহ এটা তো অনেক রিস্কি, এত রাতের বেলা কি আমি যাইতে পারবো? তখন আমাকে বলে যদি ওইটা নিয়ে আসতে পারিস, ওইটা নিয়ে তুই আমার কাছে আসিস, আসলে আমি এটা দিয়ে একটা তাবিজ বানাই দিব, অ্যান্ড এটা করলে তোর বউ সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আমি তখন বলি যে আল্লাহ যাই করুক, ওনার কাছ থেকে বুদ্ধিটা নেই, ওনাকে আমি 1200 টাকা দিই। 1200 টাকা দেওয়ার পর উনি আমাকে বলে যে আমাকে ফোন নাম্বার দিয়ে দে, যে তুই আমার এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবি। তখন আমি কী করি, আবারও যশোরে ফিরে আসি। যশোরে আসার পর আমি তখন আমার এই ব্যাপারটা কারোর সাথে আলাপ করি না, শুধু আমার শাশুড়িকে বলি। আমার শাশুড়িকে বলার পর আমার শাশুড়ি এক কথায় মানা করে দেয়, আমাকে বলে যে না না বাবা এটা করার দরকার নেই, এটা অনেক রিস্ক হয়ে যায়, তুমি হয়তো মরেও যেতে পারো, তোমাকে হয়তো মেরেও ফেলতে পারে। আমি তখন বলি যে আমি তো অনেক আগেই মরে গেছি, যেদিন পাপিয়া হারাই গেছে ওই দিন তো আমি মরে গেছি। তখন আমাকে বলে যে না বাবা এটা করা কি ঠিক হবে? আমি বলি মা আপনি আমার লেগে দোয়া করেন, আমি তো আপনারই ছেলে, আমি ইনশাল্লাহ আমি এটা একটা ভালো কিছু করতে পারবো। এরপর আমি শুধু খবর নিতে থাকি আমাদের এলাকাতে কোথায় হচ্ছে মানুষ মারা যায়। প্রায় 25 দিনের মতো হয়ে যায়। তাজ্জব ব্যাপার হচ্ছে ওই 25 দিনে কোনো মানুষ মরে না, মানে হিন্দু কোনো মানুষ মরে না। অ্যান্ড 25 দিন পরে আমাদের এলাকাতে একটা বৃদ্ধ মহিলা মারা যায়, মানে হিন্দু একটা বৃদ্ধ মহিলা মারা যায়। মারা যাওয়ার পরে তখন আমি চিন্তা করি যে হ্যাঁ এইটা আমি কাজে লাগাবো, ওইখান থেকে আমি মানে কলসির মুখটা নিয়ে আসবো। তো এরপরে আমি তখন অপেক্ষা করতে থাকি, আমার তখন বুকের ভিতর ধুক ধুক করে কাঁপতে থাকে। আমি চিন্তা করতেছি যে এই কাজটা আমি জীবনে কখনোই করি নাই, অ্যান্ড এটা আমি কীভাবে করব। আমার ভিতরে তখন প্রচুর পরিমাণ ভয় কাজ করে, ভয়ে আমার হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। রাত যত গভীর হচ্ছে আমার ভয়ের মাত্রা ততই বাড়তেছে। আমি আল্লাহকে ডেকে ডেকে একটা কথাই বলতেছি যে আল্লাহ তুমি আমার মনে আজকে একটু শক্তি দাও, আমি যাতে এই কাজটা করতে পারি। যখন রাত প্রায় আনুমানিক, উনি আমাকে বলছিল কবিরাজ বলেছে রাত 12টার পরে, অ্যান্ড রাত 12টার পরে আমি তখন কী করি ওই কলসির কাছে আনার জন্য যাই।
যেতে যেতে আমার সাথে যেটা ঘটেছে এটা আমি আমার জীবনে কখনো আমি কাউকে বলতে পারবো না, বা আমি যখন যাই আমি ছোট্ট কিছু কথা বলে যাই, আমি কিছু বলি, সেটা হচ্ছে আমি যখন যাই আমি মানে বিশাল আকারের একটা হাতি দেখতে পাই, অনেক বড় একটা হাতি, যেটা আমি যখন হচ্ছে মানে ওই ইয়েতে ঢুকবো আর কি, কবিরাজের ইয়েতে ঢুকবো, মানে হাতিটা এত পরিমাণ চারপাশে ঘুরতেছিল, মানে বিশাল হাতি। ওই কবিরাজ কিন্তু আমাকে বলে দিছে যে আপনি ভয় পাবেন না, আপনি যত যাই দেখবেন, আপনি যদি যেটাই দেখেন, যে যদি দেখেন যে সাপ দাঁড়ায় আছে, আপনি সাপের উপর দিয়ে হাঁইটা চলে যাবেন, ওইটা কিন্তু সাপ না। আপনি যা দেখবেন, মানে যেটা দেখবেন ওইটাই আপনি মানে কোনো রকম বাধা দিবেন না, আপনি জাস্ট সোজা গিয়ে ওইটা নিয়ে চলে আসবেন, মানে কোনো দিকে তাকাবেন না, পিছন থেকে আপনাকে ডাকলেও পিছনে ফিরে তাকাবেন না, বা সামনে যেটাই দেখেন আপনি জাস্ট কোনো দাঁড়াবেন না, আপনি একদম সোজা যাবেন, কলসির মুখটা নিয়ে আপনি সরাসরি চলে আসবেন। আর আপনি কোনো দিকে তাকানোর দরকার নাই, কোনো দিকে না তাকলে কিছু হবে না। তো আমি যখন ওই ইয়াতে ঢুকবো তখন আমি একটা হাতি দেখতে পাই, মানে হাতি বলতে একটা হাতির সেতু দেখতে পাই, এটা হাতির মতো সেতুটা দেখার পর আমার তখন প্রচুর পরিমাণ ভয় ঢুকে যায়, মানে ভয় ঢুকে যায়। আমি তখন চিন্তা করতেছি যে আল্লাহ, আমি কি ভিতরে যাবো নাকি চলে আসবো, এরকমটা চিন্তা করতেছি। কিন্তু না, আমাকে বলছে যে যদি চলে আসেন আপনারও সমস্যা হবে, মানে আপনার প্রচুর সমস্যা হতে পারে, মানে কবিরাজ বলে দিয়েছিল। এরপর হাতিটা দেখার পর আমি কী করে হাঁটতে থাকি, মানে চোখটা তখন বন্ধ করে ফেলে, চোখটা বন্ধ করে আমি হাঁটতে থাকি, অ্যান্ড হাঁটার পর আমি দেখি যে আর হাতি দেখা যাচ্ছে না, মানে হাতির শরীরের মাঝে আমার শরীরটা আমি লাগাই ফেলি, ওরকম করে হাঁটতে থাকি। অ্যান্ড আসার পরে তখন আমি কী করি, ওই আসার পর আমি আর কিছু দেখতেছি না, মানে আমি আর আশেপাশে কোনো কিছু দেখি না, মানে পুরো অন্ধকার, মানে এত অন্ধকার। আমি একটা লাইট নিয়ে গেছিলাম, আমি টর্চ লাইট মারতেছি, বাট টর্চ লাইটটা হাতের 1 বিঘত সামনে দেখা যায় না, মানে টর্চ লাইটটা হাতের 1 বিঘত সামনে দেখা যায় না। আমি বুঝতে পারতেছিলাম না যে কী করব। আমি প্রচুর পরিমাণ কান্নাকাটি করতে থাকি, আমার মাথায় তখন কোনো কিছুই ঘুরতেছে না, আমি কী করব। আমি ওখানে বসে বসে কান্না করতে, ওই কবিরাজ কিন্তু আমাকে বলেছিল যে আপনি মানে রাতের মধ্যে ডেকে নিয়ে চলে আসতে হবে, ফজরের আজান যদি দেওয়া দেয় তাহলে কিন্তু হবে না। আমি ঘড়িতে দেখতে আমি গেছিলাম 12টা বাজে, 12টা থেকে রাত প্রায় 2:30টার মতো বেজে গেছে, অ্যান্ড 2:30টা বেজে গেছে, আমি শুধু হাঁটতেছি, আমি কিছু পাই না, আমি মানে কোনো রকম কলসির মুখও পাই না, আমি কোনো কিছু দেখতেছি না। 2:30টা বাজে প্রায় 3:30টার দিকে, ফজরের কিছুক্ষণ আগে আমি তখন হঠাৎ করে কলসির মুখটা সামনে আমার পড়ে, মানে কাঠগুলো পরে, যে পোড়া কাঠগুলো আর কলসির মুখটা পড়ার পর আমি যখন কলসির মুখটা হাতে নিয়ে আমি একটা চিৎকারের শব্দ শুনতে পাই, অ্যান্ড আমি কোনো কিছু না করে আমি তখন ওই কলসির মুখটা নিয়ে দৌড়ে চলে আসি, মানে আমি আর কোনো দিকে তাকাই না, জাস্ট কলসির মুখটা হাতে নিয়ে আমি তখন ওইখান থেকে দৌড়ে চলে আসি, চোখ বন্ধ করে চলে আসি। আসার পরে আমি ঘরে আসি ওইটা আমি একদম সুন্দর করে রাখি আমার শাশুড়ি হাতে দিই, শাশুড়িটাকে সুন্দর করে রাখি। আমি তখন গোসল করি, মানে গোসল করে আমার বুকটা তখন ধরপর করে কাঁপতেছিল, ভয়ে আমি তখন কথা বলতে পারতেছিলাম না, যে আমার শরীর যেন একেবারে ঘেমে যাচ্ছিল। আমি আল্লাহকে রাখতেছিলাম যে আল্লাহ, তোমার কাছে লাখো কোটি গুণ শুকরিয়া, আমি অন্তত আল্লাহ আমাকে এই বিপদ থেকে আমাকে রক্ষা করে আনছে। এর পরের দিন সকালবেলা কোনো কিছু না করে আমি ব্যাগে করে এটা নিয়ে হচ্ছে আমি রওনা দিছি, মানে ব্যাগে করে আমি এটা নিয়ে আমি হচ্ছে কবিরাজের বাড়িতে রওনা দিছি। তো কবিরাজের বাড়িতে আমি রওনা দিয়েছি সকালবেলা, একদম ভোরে রওনা দিয়ে দিছি। তো যাচ্ছি কবিরাজের বাড়িতে, আমি কী করি, আমি যে মানে বাসে বসি, বাসের উপরে যে ব্যাগ রাখার জন্য যে স্পেস আছে, ওই ব্যাগ রাখার জন্য স্পেসে আমি কী করি, ওই ইয়েটা রাখি, প্লাস্টিকের ব্যাগটা রাখার পরে আমি যখন ওই রংপুরে গিয়ে বাসটা পৌঁছায়, আমি নামার সময় আমি দেখতেছি যে এটা নাই। যখন এটা নাই আমি তখন চিন্তা করতেছি, আল্লাহ আমার এটা কই গেল, এটা কি কেউ নিয়ে গেল? অনেক যাত্রীরা হয়তো অনেকে মনে করতে পারে যে এটার মধ্যে হয়তো গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে, এটা মনে করে যদি কেউ নামায় নিয়ে যায়, কিন্তু এর মধ্যে একটা কলসির মুখ, আর তো কিছু নাই। আমি তখন বলি যে আল্লাহ 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 আল্লাহ, এটা কী করবো? আমার প্রচুর পরিমাণ ভয় ঢুকে যায়, আমি একরকম কান্নাই করে দিই। তখন আমি কন্ট্রাক্টরকে বলি যে ভাই কী ব্যাপার, আমি তো এখানে আমার একটা ব্যাগ রাখছিলাম, ব্যাগ পাইতে প্লাস্টিকের ব্যাগ। তখন কন্ট্রাক্টর বলতেছে যে ভাই, আগেই বলছিলাম যে মালামাল নিজ দায়িত্বে রাখেন, এটা কিন্তু বলছিলাম, বলার পরও মালামাল নিজ দায়িত্বে রাখেন নাই, এখন হারাই গেলে কিছু করার নাই। আমি তখন বলি যে কন্ট্রাক্টরে কান্নাকাটি করি যে ভাই, আমার যত টাকা লাগে আমি আপনি দিব, আপনি প্লিজ আমার এটা একটু আইনে দেন। কন্ট্রাক্টর আমার বলতেছে, আরে ভাই আপনি পাগলের মতো কথা বললে তো হবে না, আমি এটা আইনে দিব কোত্থেকে? আপনার এটা কে নিয়ে গেছে, কোন জায়গায় নিয়ে গেছে, এটা তো আর আমি জানি না। আমি কন্ট্রাক্টরের কাছে কান্নাকাটি করি, অ্যান্ড ড্রাইভারের কাছে কান্নাকাটি করি, মানে আমি একদম কান্নাই করে ফেলি ওদের কাছে, যে কারণ আমি যেটা কীভাবে জোগাড় করছি, আমার লাইফ রিস্ক নিয়ে আমি এটা আনছি, সুতরাং এটা আমি না পাইলে তো আমার জীবনটাই শেষ। তো এরপরে ওই ড্রাইভার বলতেছে কন্ট্রাক্টরকে যে যা তো একটু দেখতো, উনি তো একটু খুঁজে দেখ, ভালো করে খুঁজে দেখ। এটা বলার পর কন্ট্রাক্টর আইসা বলতেছে, মানে ড্রাইভারকে বলতেছে যে মামা, এই শালায় আসলে একটা মক্কল। আমি বলি যে কী ভাই? তখন আমি দেখতেছি যে কন্ট্রাক্টরের হাতে হচ্ছে ব্যাগটা। দেখার পর আমি তখন চিল্লিয়ে উঠে যাই, ওটা
ধরার পর আমি ভিতরে দেখতে পাই যে হ্যাঁ ভিতরের মধ্যে মানে ইয়েটা আছে, কলসির মুখটা আছে। আমি তখন বলি ভাই এটা কই পাইছেন? পরে বলে আরে ভাই আপনি যেখানে বসছেন এটা আপনার মাথার উপরেই ছিল। আমি বলি আমার মাথার উপরে ছিল? উনি বলে হ্যাঁ। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমি পুরোটা বাস তন্ন তন্ন করে খুঁজেছি, মানে আমার মাথার উপরে খুঁজেছি, পাশে খুঁজেছি, এবং সিট মানে যে বাসের যে সিট আছে সিটের নিচে পর্যন্ত খুঁজেছি, আমি এটা পাই নাই। কিন্তু এটা কীভাবে এখানে গেল আমি নিজেও জানি। আমি জাস্ট আল্লাহরে বলতেছি যে আল্লাহ, ও আল্লাহ তুমি আমার বাঁচাইছো। আমি জাস্ট ইয়ে করে আমি যেন শেষ পর্যন্ত হচ্ছে কলসির মুখটা নিয়ে আমি তখন ওই কবিরাজের বাড়িতে যাই। কবিরাজের বাড়িতে যাই, যাওয়ার পরে কবিরাজকে আমি এটা দিই, দেওয়ার পরে কবিরাজ আমাকে বলতেছে এক রাত আমার এখানে থাকতে হবে। বলে যে এক রাত আমার এখানে থাকতে হবে অ্যান্ড পরের দিন আমি এটা ঠিক করে দিব তোমাকে। তো এক রাত আমি কবিরাজের বাড়িতে থাকি। বাট ওই রাতের বেলায় আমার শাশুড়ি আমাকে ফোন করে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। আমাকে বলতেছে যে আমার মানে আমাকে বলছে আমার পাপিয়ার অবস্থা খুবই খারাপ। বলতেছে পাপিয়া বারবার বমি করতেছে, চিল্লাইতেছে, পাপিয়ার ধরে রাখা যাইতেছে না, পাপিয়া ঘর বাড়ি ভেঙে বেরিয়ে যাচ্ছে। আমি তখন বলি যে আমি তো এখন রংপুরে, আমি এখান থেকে কী করতে পারবো? বাড়িতে ফোন দিই, তখন এই পাপিয়ার অবস্থা দেখি রাতের বেলা আমার আব্বা আম্মা মাইক্রোবাস ঠিক করে আমার শ্বশুর, আমার আব্বা আম্মা এবং আমাদের গ্রামের আরও 8-10 জন মানুষ কী করে আমাদের ওইখানে যায়, যাইয়া ওরে ধরে রাখতে পারে না। ও গ্লাস মানে 10-15 জন মানুষ কীভাবে মাথায় উঠে আসার মারে, অনেক কষ্ট করে ফজর পর্যন্ত কীভাবে আটকায় রাখে। অ্যান্ড কবিরাজ তাবিজ বানায়, অ্যান্ড ফজরের সময় আলহামদুলিল্লাহ একটু ভালো হয়। দেন কবিরাজে তাবিজ বানায়া পরের দিন সকালবেলা আমাকে বলতেছে তাবিজ বানাইছি, এই তাবিজটা আপনি আপনার বউয়ের গলায় দিবেন, অ্যান্ড সারা জীবন ও যতদিন পর্যন্ত পৃথিবীতে বাইচে থাকে ততদিন পর্যন্ত তাবিজটা কিন্তু আর খুলবেন না, এটা দিয়ে রাখবেন। আমি তখন কবিরাজের কাছ থেকে তাবিজটা নিয়ে আসি। তাবিজটা নিয়ে আসার পরে আমি তাবিজটা কী করে আনি আমার বউয়ের গলায় পরাই দিই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে তাবিজটা যখন আমি আমার বউয়ের গলায় পরাই দিলাম, সেকেন্ডের ভিতরে আমার বউ ভালো হয়ে গেছে। মানে সেকেন্ডের ভিতরে ওর মাঝে বিন্দু মাত্র কোনো সিনড্রোম নাই। ও তখন আমাকে বলতেছে যে আমাকে তখন বলছে এটা কী আনছো, এটা কি? আমার বলতেছে, আমি বলি এটা চিনো না, এটা একটা তাবিজ। পরে বলতেছে ও আচ্ছা কোত্থেকে আনছো? মানে ও যেন আসমান থেকে পড়ছে, ওর মাথার ভিতরে কিচ্ছু নাই যে ও পাগলামি করছে, মানুষকে মারছে, এগুলো ওর মাথায় কোনো কিছুই নাই। একদম সোজা, একদম একেবারে ভালো হয়ে গেছে, একেবারে ভালো। ওর মাঝে বিন্দু মাত্র নাই। তখন ওর আব্বা আম্মা সবাই প্রচুর পরিমাণ খুশি হয়, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ প্রচুর খুশি হয়। আমরা তখন ওর বাবা একটা গরু জবাই করে আমাদের গ্রামের সব মানুষকে গরুটা জবাই করে খাওয়ায়। এটা আলহামদুলিল্লাহ ও তখন প্রচুর ভালো হয়ে যাওয়ার পরে তখন আমার আব্বা আম্মা বলতেছে যে ওর তুই বাড়িতে নিয়ে আয়। তো না, তখন আমি ওকে আমার বাড়িতে নিয়ে আসি। অ্যান্ড আমার বাড়িতে নিয়ে আসার পর ও তখন আমার বাড়িতেই থাকতেছে, আর কোনো প্রবলেম নাই। আমার সংসারটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু একটা সমস্যা আমার আছে, সমস্যা আছে বলতে ওর কোনো ভাবও হয় না। দেখতে দেখতে প্রায় আমাদের 6-7 মাসের মতো সংসার হয়, কিন্তু ওর কোনো মানে সন্তান হয় না। তো কবিরাজ আমাকে বলে দিয়েছে যে আপনি টেনশন করেন না, আপনার সন্তান হবে। মানে আমি ওই রংপুরে কবিরাজটার সাথে সবসময় ফোনে কথা বলি। উনি আমাকে বলে যে সন্তান হবে, একটু অপেক্ষা করেন, আর সন্তান হবে ওইভাবে উনি আমাকে বোঝায়। তো আমি অপেক্ষা করতে করতে প্রায় 1.5 বছরের মতো কাটে। অ্যান্ড 1.5 বছরের মাঝে আমি ওই 1.5 বছরের মাঝে আগে যেভাবে আমি পাপিয়াকে স্কুলে যেভাবে পাপিয়াকে ভালোবেসে যেতাম, সেমভাবে আমি এখনও পাপিয়াকে ভালোবাসি। মানে পাপিয়ার দিক থেকে পাপিয়া মানে পাগল যে সময় ছিল, অ্যাবনর্মাল যে সময় ছিল, ওই সময় আমাকে একটু ভালোবাসতো। কিন্তু যখন ও মানে একেবারে সুস্থ হয়ে গেল, তখন থেকে জানি ও কেমন জানি একটু পরিবর্তন বলতে আগের মতো করে আমাকে ভালোবাসে না, বা আগের মতো করে আমার সাথে কথা বলে না, বা একটু কেমন জানি হয়ে গেছে, মানে একটু দূরে থাকতেছে। এটা অন্য কোনো প্রবলেম কিনা আমি কবিরাজকে জিজ্ঞেস করি, কবিরাজ বলেন এটা অন্য কোনো প্রবলেম না, এটা আপনাদের পারিবারিক কথা বা পারিবারিক কিছু, ওর সাথে এখন আর কোনো কিছুই নেই, আপনি ওর এটা কোনো চিন্তাই করবেন না। তো এরপর এভাবে কাটতেছে। বাট সন্তান হচ্ছে না, সন্তান নিয়ে খুবই টেনশন করতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি, হুজুরের কাছে যাইতেছি, পানি পরা আনতেছি, বাট ওর আর কোনো সন্তান হয় না। আমি তখন চিন্তা করতেছি যে আল্লাহ জানে যে কীভাবে কী হবে। আর সন্তান না হলে তো আমি আর আমার একুল উকুল 2 কুলে গেল। যেতে আমার দিনগুলো কাটতেছে। ওকে তখন আমি একটা মোবাইল ফোন কিনে দিই, মানে অ্যান্ড্রয়েড একটা ফোন কিনে দিই, অনেক ভালো একটা ফোন। প্রায় তখন 25,000 টাকা দিয়ে আমি মোবাইল ফোনটা কিনি। অ্যান্ড মোবাইল ফোনটা কিনি, আমি ওরে দিই, ও মোবাইল ফোনটা চালায়। তো চালাতে ও কুমিল্লার একটা ছেলের সাথে ওর ফেসবুকে একটা ফ্রেন্ড হয়, মানে ফ্রেন্ড হয়, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড। ওর পর একদিন আমাকে বলতেছে শুভ, একটা কুমিল্লার আমার একটা বন্ধু আছে, আমার বন্ধুটা আমাদের বাড়িতে বেড়াতে আসবে, মানে আমাদের বাড়িতে আসবে। তাই আমি বললাম যে তুমি কুমিল্লার কোন পোলার সাথে ফ্রেন্ডশিপ করছো, এই পোলারে তুমি চিনো, দেখছো কখনো? পরে বলে ফেসবুক ফ্রেন্ড। এবং তো ফেসবুক ফ্রেন্ড আমাদের বাড়িতে আসবে, তো এখন এটা ব্যাপারটা কেমন দেখা যায় না, অন্যরা কী মনে করবে? ও আমাকে বলে যে আমার যে ফেসবুক ফ্রেন্ড এটা কাউকে বলার দরকার নাই, তুমি বলবো যে এটা তোমার ফেসবুক ফ্রেন্ড, এটা বললেই তো হয়। আমি তখন বলতেছি যে কী যে পাগলামিগুলো তুমি করো না। এরকম বলেছে আচ্ছা ঠিক আছে। এরপর ও ছেলেকে আনার পর ও ছেলে যশোরে আসার পর আমাকে বলে যে যাও, ও আসছে, এটা ওর ফোন নাম্বার, ওকে নিয়ে আসো। তো আমি তখন ওই ফোন নাম্বার অনুসারে ছেলেকে কুমিল্লা থেকে আমি মানে যশোর শহর থেকে বাস স্ট্যান্ড থেকে আমি আমাদের বাসায় আনি।
আনার পরে মানে আমাদের ঘরে আনার পরে তো তখন আব্বা আম্মাকে বলে যে আমার বন্ধু ফেসবুকে পরিচয় হয়েছে। আমার আব্বা আম্মা আমাকে একটু বকাবাধ্য করে যে ঘরে হচ্ছে তোর বউ অসুস্থ বউ রিপোর্ট আবার কেন তুই বন্ধুকে আনতে গেলি কুমিল্লা থেকে। আমি আমার আব্বা আম্মাকে কিন্তু বলতেছে না যে এটা আমার বন্ধু না, এটা ওর বন্ধু। এভাবেও আমি আমার আব্বা আম্মাকে কিছু বলি না। তো ছেলেটা আসলো 2 দিন আমাদের বাসায় থাকছে, 2 দিন আমি ওরে নিয়ে ঘুরছি, বা আমিও ওই ছেলের সাথে একদম মানে ফ্রেন্ডলি সম্পর্ক রেখেছি, মানে আমার বউয়ের বন্ধু মানে আমারও বন্ধু, ওভাবে আমি নিছি। তো ছেলেটা আমাকে নিয়ে 2 দিন আমাদের পুরো যশোরটা ঘুরেছে। 2 দিন ছিল, 2 দিন থাকার পরে ছেলেটা চলে যায়। অ্যান্ড ছেলেটা যখন চলে যায় অ্যান্ড তখন থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার বউ সারাক্ষণ ওই ছেলেটার সাথে ফোনে কথা বলে, মানে ফোনেই কথা বলে, মানে সারাক্ষণ ফোনে কথা বলে। আমি তখন বুঝি না, আমি যখন জিজ্ঞেস করি যে তুমি কার সাথে কথা বলো, মানে তুমি কার সাথে কথা বলো বারবার। আচ্ছা, ছেলেটার নাম ছিল হচ্ছে ইরফান, বলে যে আমি ইরফানের সাথে কথা বলি। আমি বলি যে মানে তুমি ইরফানের সাথে কথা বলো, মানে এটা কেমন কথা? আমাকে বলে যে হ্যাঁ আমি ইরফানের সাথে কথা বলি। তো আমি আসলে কোনো কিছু মানে মিলাইতে পারতেছিলাম না যে আমি ওকে বাধাও দিতে পারি না যে আমার বউ এখন, আর ও যদি একটু অসুস্থ আমি চিন্তা করি যে ওকে আবার মানে বাধা দিলে কী হয়। এভাবে প্রায় আরও 2 থেকে 3 মাসের মতো কেটে যায়। অ্যান্ড 2-3 মাস পর আমাকে বলতেছে ছেলেটা নাকি আবারও আমাদের এখানে আসবে। তখন আমি একটু রাগান্বিত ভাষায় বলি যেটা কেমন কথা বলতেছে পাপিয়া, 2 দিন পর কুমিল্লা থেকে একটা ছেলে আমাদের এখানে আসবে। ও বলতেছে ছেলেটা আমার খুব ভালো ফ্রেন্ড, ও আসবে, প্লিজ তুমি কিছু বইলো না বা তুমি কিছু মনে করো না। এটা বলার পর আমি ওরে বলতেছি যে তো ঠিক আছে, আমি কিন্তু ওর সমস্ত আবদারগুলোই মেনে নেই, ও যখন যেটা বলে আমি সম্পূর্ণ মেনে নেই। তো মেনে নেওয়ার পর ওই ছেলেটা আবারও আসেন, আমি আবারও আগের মতো ওকে ওইখান থেকে রিসিভ করে আমি বাড়িতে আনি। অ্যান্ড আনার পরে সেদিন রাতের বেলা আমি একটা দৃশ্য দেখতে পাই বলতে আমাদের এখানে আমাদের একটা কলার বাগান আছে আমাদের ঘরের পিছনেই, কিন্তু এটা ঘরের পিছনে, এটা মানে রাস্তার পাশে ঘরের পিছনে ওই কলা বাগানে আমি দেখতে পাই যে রাত প্রায়, আমি তখন ঘুমিয়ে গেছিলাম, রাত 11:30 দিকে, আমি ঘুম থেকে উঠে থেকে ও নাই। ও যখন আমি তখন চিন্তা করতেছি কি রে ও আবার কই গেল, কারণ ওর সাথে একটা মানে আলগার প্রবলেম আছে। আমি চিন্তা করি ওরা আবার অন্য কিছু নিয়ে গেল কিনা। তাড়াতাড়ি বাসা থেকে বেরোয় দিয়ে কথা শোনা যায়, তখন আমি খেয়াল করে দেখতে ওখানে তো অন্ধকার না, মানে আলো আছে, কারেন্টের বাতিও জ্বলতেছে। ওই বাতির নিচে আমার বউ আর ছেলেটা বসে আছে এবং আমার বউয়ের একটা হাত ছেলে ধরে আছে। এটা দেখার পর আমার খুবই কষ্ট লাগে, মানে খুবই কষ্ট লাগে। আমি তখন আর কোনো কিছু বলি না বলে আমার ছোটো ভাইয়ের আমি ঘুম থেকে জাগে বলতেছি যে ছোটো ভাইরে বলি যে এই ঘটনা তুই ওরে এখান থেকে নিয়ে এটা বলি, ছোটো ভাইরে ডাক দে। ছোটো ভাইরে ডাক দেওয়ার পরে ছোটো ভাই তখন কী করে যায় ওরে ডাক দে, বলে যে ভাই আপনার ডাকতেছে। তো ডাকার পরও ঘরে আসার পর আমি বললাম যে কী করতেছো তুমি, এটা কি তুমি ঠিক করতেছো কাজটা? ও বলে যে কাজটা ঠিক মানে ও আমার বন্ধু। আমি বলি এটা কেমন বন্ধু তোমার হাত ধরে রাত 10টা-11টা পর্যন্ত বাগানে বসে থাকো। আমাকে বলে পাগলামি করো না, তো আমার বন্ধু, তাতে তোমার সমস্যা কী? অ্যান্ড এভাবে যাওয়ার পরে সকালবেলা আমি যখন মানে আমার ওই ট্রাক নিয়ে বেরোই, আমার বাবা আমাকে ফোন দিয়ে বলতেছে আরে তাড়াতাড়ি বাড়িতে আয়, একটা ঘটনা ঘটছে। আমি তখন বলি কী আবার ঘটনা ঘটলো? আমি তাড়াতাড়ি ট্রাক ফিরিয়ে বাড়িতে আসি। আসার পর দেখতেছি যে আমাদের কুমিল্লা যে মেহমানটা, মানে ওই ছেলেটার মাথা ফাটা, মাথার মধ্যে ব্যান্ডেজ করা। আমি তখন বলতেছি আব্বা কী ব্যাপার, ওনার মাথা কি ফাটালি উনি আমাদের গেস্ট? তখন আমার আব্বা আমরা বলতেছে গে আর ফাটাবি তোর ছোটো ভাই। আমি তখন বলতেছি আমার ছোটো ভাই। ওর জিজ্ঞেস করলাম কী রে তুই ওর মাথা ফাটাইলি কেন? পরে বলে ভাই ওই মেহমান না, ওই একটা জালিম। আমি বললাম কী জালিম? বলে আমি ওর সকালবেলা জিজ্ঞেস করতেছি যে আপনি কুমিল্লা থেকে আমাদের এখানে বেড়াইতে আসছেন, আপনি আমার ভাবির বন্ধু ঠিক আছে, কিন্তু রাতের বেলা আপনি আমার ভাবির নিয়ে এখানে বসে আছেন, এটা জিজ্ঞেস করছি। ছেলে আমার সাথে ভাই উগ্র মেজাজে কথা বলে, আমার মিজাজ খারাপ হয়ে গেছে, আমি বাড়িয়ে দিছি। আমি তখন বলি তাই বলি আমাদের মেহমানকে তুই মারবি? ঘরে গেছি, আমার বউ আমার সাথে কোনো কথা বলে না, আমার সাথে সম্পূর্ণ রাগারাগি। একটা পর্যায়ে ও দেখি মানে কিছু না বলে তখন ছেলেটা মানে দুপুরের দিকে একটু ভালো হওয়ার পরে ছেলে কারোর সাথে কথা না বলে ছেলেটা চলে যায়, ইরফান চলে যায়। যাওয়ার পরে ও বিকেলবেলা আমার বউ তখন ব্যাগ ট্যাগ নিয়ে আমার ওর বাপের বাড়ি চলে যায়। আমি তখন আমার ভাইরে বলি কোনো দরকার ছিল তোর এই পাগলামিগুলো করার? আমার বলতেছে ভাই আপনার বউরে আপনি অতিরিক্ত প্রশ্রয় দিতেছেন, অ্যান্ড অতিরিক্ত প্রশ্রয় দেওয়ার কারণে একদিন আপনি রাস্তায় বসে কাঁদবেন, এই কথাটা খেয়াল রাখবেন। যেতে ও আর তখন ওর বাড়ি থেকে ও আর আসে না, আমি বারবার ওকে আনার জন্য যাই, বারবার যাই, ও আর আসে না। তো একদিন আমার তখন মন খুব খারাপ হয়ে যায়, প্রায় ওর এখানে 3-4 দিন কেটে যায়। 3-4 দিন পরে আমি একদিন যাই, ও আমাকে নিজে ফোন করে যে তুমি একটু আসো। বিকেলবেলা আসি, তখন ওর মা বসে থাকে, ওর মা পাশাপাশি বসে থাকে। তখন আমি আসার পর আমি একটা চেয়ারে বসার পরে ও তখন কি ওদের পুকুর পাড় ছিল, ও তখন দৌড়ে এসে আমার পা ধরে ফেলে। আমি তখন বলতেছি যে কী ব্যাপার, তুমি আমার পা কেন ধরতেছো? মানে আমি কি তোমার কিছু করছি বা পা কেন ধরতেছো? আমার বলতেছে যে আমাকে তখন ও খুবই কান্না করে, খুবই দুঃখ করে আমাকে বলতেছে যে আমি তোমার পা ধরতেছি, তুমি কিছু মনে করো না, তুমি আমাকে মাফ করে দাও। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি বললাম যে পা না ধরে তুমি এখানে বইসা আমারে বলে কী হয়েছে? আমাকে বলে যে আজকে এতটা মাস ধরে আমি তোমার সংসারটা করতেছি, আমার কোনো সন্তান হচ্ছে না, এটা হচ্ছে আমার প্রথম সমস্যা। অ্যান্ড সেকেন্ড সমস্যা হচ্ছে আমি কোনোভাবেই তোমার সাথে কমফোর্ট ফিল করতে পারতেছি না। আমি তোমাকে আগে যেরকম আমার বন্ধু ভাবতাম, এখনও তুমি আমার বন্ধুর মতোই আছো, আমি কখনোদিন তোমাকে স্বামী হিসাবে মেনে নিতে পারতেছি না। কুমিল্লার ইরফান নামের যে ছেলেটার সাথে আমি ফেসবুক ফ্রেন্ড,
আমি এই ছেলেটাকে ভালোবেসে ফেলেছি এবং আমার বাবা মায়ের সাথে আমি ছেলেটাকে কথা বলাই দিছি আমি ছেলেটাকে বিয়ে করব। আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করছো, আমার জন্য তুমি অনেক অনেক ত্যাগ স্বীকার করছো। আমার আব্বা আম্মা আমাকে বলছে, আমার আব্বা আম্মা একটা কথা আমাকে বলতেছে যে তুমি যদি আমাকে ছেড়ে না দাও বা তুমি যদি আমি যাই কিছু করি যেন তোমার মন রক্ষা করেই করি। আমি আমার বাবা মাকে বলছিলাম যে আমি ওকে ডিভোর্স করে ছেলেটাকে বিয়ে করবো মানে ইরফানকে বিয়ে করব। আমার আব্বা আম্মা কিন্তু রাজি হচ্ছে না। এখন যদি তুমি রাজি হও তাহলে আমার আব্বা আম্মা রাজি হবে। তখন মুহূর্তের ভিতরে আমার ওর সমস্ত স্মৃতিগুলো মনে পড়তেছে। ও কোথায় ছিল, আমি ওকে কোথায় থেকে কোথায় নিয়ে আসলাম, ওর জন্য আমি কি করলাম, এই সব কথাগুলো আমার মনে পড়তেছে। আমি তখন মানে চোখের পানিগুলো ধরে রাখতে পারতেছি না। ও আমাকে বলে যে আমাকে বলতেছে যে শুভ প্লিজ আমার এই কথাটা রাখো, খুবই কান্নাকাটি করেছে, আমি তোমার সাথে থাকতে পারতেছি না, এখন মন যদি না দেয় আমি কি করব। আমি তখন ওর সাথে কোনো কথা না বলে আমি ঘরে আসি। ঘরে আসার পরে আমি আমাদের উঠানের ভিতরে বৈশা চেয়ারের মধ্যে বসে চিন্তা করতেছি যে জোর করে তো পৃথিবীতে কিছু হয় না। আমি জোর করে রাজ্য জয় করতে পারবো কিন্তু কারো মন তো জয় করতে পারবো না। এখনও আমার সাথে নিজের মুখে কথাটা বলে দিছে, যদি না বলতো তাহলে একটা ব্যাপার ছিল। ও যেহেতু নিজের মুখে বলছে সারাটা জীবন আমি ওকে বন্দি করে রাখার চেয়েও আমি ওকে মুক্ত করে দেই, কারণ ভালোবাসার মানুষকে নাকি মুক্ত করে দিতে হয়। ও যদি চলে যায় ছেলের কাছে, ওই ছেলের কাছে যদি ভালো থাকে ও ভালো থাকুক। আমি যা কিছু করেছি ওর জন্য করি নাই, করেছি আমার ভালোবাসার মানুষ পাপিয়ার জন্য। এটা চিন্তা করে পরের দিন সকালবেলা আমি পাপিয়ার আব্বাকে ফোন করে বলি যে পাপিয়া যেটা করতে চায় আপনারা সেটাই করেন। আমি আমার আব্বা আম্মাকেও কিন্তু ব্যাপারগুলো জানাই না। আর ঠিক তারই 3 দিন পরে পাপিয়ার বাবা আমাকে ফোন করে আমার মানে যশোরে আমাদের একটা জায়গায় আমার সাথে দেখা করে আমাকে বলে যে পাপিয়া তোমাকে ডিভোর্স করে দিছে। পরে বলতেছে যে সামনের মঙ্গলবারে ওই ছেলের সাথে পাপিয়ার বিয়ে হবে, কিন্তু ওই ছেলের বাবা মাকে নিয়ে আসবে, বাবা মাকে নিয়ে আসলে আমাদের এখানে পারিবারিকভাবে পাপিয়ার বিয়ে হবে, এটা এলাকার কেউ জানবে না বা এটা সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে হবে। অ্যান্ড আর তোমার আব্বা আম্মাকে তুমি কিছু বলো নাই? আমি বললাম যে না আমার আব্বা আম্মাকে কিছু বলি নাই। আপনি যেহেতু আমাকে মানে পাপিয়াকে বিয়ে দিয়ে দিবেন, আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনি প্লিজ আমার এই মানে পাপিয়া যে আমাকে ডিভোর্স করে দিছে বা পাপিয়া যে অন্য কাউকে বিয়ে করতেছে এই ব্যাপারটা কখনো আমার আব্বা আম্মাকে বললেন না। তখন উনি বলতেছে যে কেমন কথা বলতেছো, যে আমরা ধরতে গেলে একই বাড়ি, পাশাপাশি বাড়ির মানুষ, তো তোমার আব্বা কি ব্যাপারগুলো জানতে পারবে না? আমি বলি যেদিন বিয়ে হোক সেদিন জানুক, বাট আপনি এখন আমার আব্বাকে বললেন না, আমার আম্মাকে কিছু বললেন না। তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি কাউকে বলবো না, তো তুমি কি মনে খুব কষ্ট পাইছো বাবা? আমি বলি যে না আমি খুব কষ্ট পাই নাই। উনি আমাকে মাথায় হাত দিয়ে বলে যে মেয়ে যদি তোমার সাথে থাকতে না চায় তুমি কিভাবে তারে রাখবা বলো, ও তো থাকতে চায় না, তুমি কি করবা? আমি তখন বলি না আব্বা, আমি তখন বলি যে না কাকা আমি কিছু মনে করি নাই, সবই ঠিক আছে। আমি তখন ঘরে যাই, ঘরে গিয়ে আমার ব্যাগপত্র সব কিছু নিয়ে আমি তখন চিন্তা করতেছি যে এই পৃথিবীটা আমার জন্য না, এই দুনিয়াটা আমার জন্য না। আমার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছিল আপন ভাই। আমি আত্মহত্যা করার জন্য রেল স্টেশনের সামনে আমি রেলের সামনে দাঁড়াইছিলাম, রেলগাড়ি আসবে, আমি রেলের নিচে পড়ে 2 টুকরা হয়ে যাব। কিন্তু হঠাৎ করে মনে হলো যে হে আল্লাহ, আত্মহত্যা করা তো মহাপাপ, আমি মরে গেলেই তো সব কিছু সমাধা হয়ে যাবে না। আমি আজ বেঁচে আছি, আমি মরে গেলে তো আমার বাবা মা আমাকে হারাবে। আমি তখন অনেক চিন্তা করি, আমি রেল রাস্তার পর থেকে ফিরে আসি অ্যান্ড তারপর আমি আমার পরিবারের সবার সাথে যোগাযোগ চিহ্ন করে দিয়ে মোবাইল ফোনটা বন্ধ করে আমি তখন সরাসরি ঢাকাতে চলে আসি। ঢাকার একটা গার্মেন্টসে চাকরি করি আজকে প্রায় 2.5 বৎসরের মতো। 2.5 বৎসর আমি এই ঢাকার একটা গার্মেন্টসে চাকরি করি। মাঝে মাঝে আমার আব্বা আম্মার সাথে আমি ফোনে কথা বলি। 2.5 বৎসর আমি আর কখনো আমার এলাকাতে যাইনি, যশোরে যাই নাই, অ্যান্ড 2.5 বৎসর এখানেই আছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপন ভাই আমি আমার এই জীবনের গল্পটা আপনাকে বললাম, আমার এই কথাগুলো আমি লিখতেছি আপন ভাই, আমার চোখের পানিগুলো টপ টপ করে মোবাইলের ডিসপ্লের উপরে পড়তেছে। আমি টিস্যু দিয়ে বারবার আমার ফোনের ডিসপ্লেটা মুছতেছি আর লেখাগুলো লিখতেছি। আমি জানি না আপনি আমার জীবনের গল্পটা প্রচার করবেন কিনা। ভাই আপনি তো ভৌতিক গল্প প্রচার করেন না, প্রয়োজনে ভূতের কথাবার্তাগুলো কেটে হলেও আপনি আমার জীবনের গল্পটা প্রচার করেন। ভাই আপনার কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট, আমার এই পৃথিবীতে এখন কেউ নাই ভাই। আমার ছোটো ভাইটা বিয়ে করছে, আমার ছোটো ভাই বিয়ে করে আমার আব্বা আম্মা আমার ছোটো ভাইয়ের বউ নিয়ে অনেক ভালো আছে। আজ আমি আমার সম্পূর্ণ পরিবার থেকে আলাদা। জীবনে যতকাল বেঁচে থাকবো ঢাকা শহরে আমি মারা যাবো, আমি আর কখনো বাড়ি যাব না। আপন ভাই আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য আমার শুভকামনা এবং ভালোবাসা ভাই। আসসালামু আলাইকুম।
দর্শক বন্ধুরা, ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত এত লম্বা একটা স্টোরি আপনারা আমার সাথে কন্টিনিউ করেছেন। আমি আসলে শুভর গল্পের ব্যাপারে কি বলবো আমি আসলে জানি না। শুভর সাথে যখন কথা হয়েছিল আমি ফোন করেছিলাম, ছেলেটা কান্নার জন্য কথা বলতে পারে নাই। 5 মিনিটের মতো লাইনে ছিলাম, 5 মিনিটে সে হাউ মাউ করে কান্না করেছে, মানে প্রচুর পরিমাণ কান্না করেছে। শুধু কান্না করে করে আমাকে বলে যে, আপন ভাই এই দুনিয়াটা এমন কেন ভাই, একটু বলেন তো এই দুনিয়াটা এমন কেন ভাই, এই দুনিয়াটা এমন কেন। আমি তখন তারা বললাম যে ভাই আমি গল্প সিনেমাতে শুনেছিলাম যে মানে নায়িকার মাথা ফেটে যায়, তারপর অন্য কেউ বিয়ে করে, এরপরে আবার মাথা ঠিক হওয়ার পরে আবার অন্য কেউ নিয়ে যায়। কিন্তু আপনার এই কথাটা শুনে আমি তখন মনে করতাম যে গল্প বা ওই সিনেমাগুলো সম্পূর্ণ কাল্পনিক, যে মাথা ফেটে যায় মানে মাথার মধ্যে আঘাত খায়, স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, তারপর অন্য কেউ বিয়ে করে, আবার স্মৃতিশক্তি ফিরে আসলেও কিন্তু ছেড়ে চলে আসে। আমি এই মুভিগুলো যখন দেখতাম আমি মনে করতাম যে এটা আসলে সম্পূর্ণ কাল্পনিক, এই মুভিগুলো কাল্পনিক। কিন্তু আজকে আপনার সাথে কথা বলে আমার কাছে মনে হলো যে শুভ ভাই মুভিগুলো আসলে কাল্পনিক নেই, মুভিগুলো সম্পূর্ণ বাস্তবতা থেকে নিয়েছে। তা না হলে আপনি চিন্তা করে দেখেন যে আপনি তার জন্য কী না করছেন। মানে খুবই কান্না করেছে ছেলেটা আমার সাথে, এবং শেষ পর্যন্ত আমাকে বলে যে, আপন ভাই আপনি যে আমাকে 1 মিনিট ফোন করেছেন, আমার সাথে কথা বলেছেন, এতেই আমি খুশি ভাই। যদি পারেন আমার জীবনের গল্পটা প্রচার করবেন ভৌতিক কথাগুলো কেটে। বাট আমি চিন্তা করলাম যে ভৌতিক কথাগুলো যদি আমি কেটে দিই তাহলে কিন্তু আপনাদেরকে আমি গল্পটা বুঝাইতে পারবো না, গল্পটা কিন্তু আপনারা কোনোভাবেই বুঝবেন না। এই জন্য আমি ভৌতিক কথাবার্তাগুলোকে রেখেছি, ভৌতিক কথাগুলোকে রেখে আমি আপনাদেরকে গল্পটা বুঝিয়েছি। এখন অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম যে এটা কোনো ভৌতিক অনুষ্ঠান না, এটা জীবনের গল্পের একটা অনুষ্ঠান। তো সেখানে ভৌতিক কথাবার্তা থাকলে আমি সেটা বলবো, এটা আপনাদের কাছ থেকে আগেই পারমিশন নিয়ে নিয়েছি। দর্শক বন্ধুরা, আমি মাঝে মাঝে বলি যে জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। আপনি চিন্তা করে দেখেন যে শুভর মতো এরকম অসংখ্য মানুষ, শুভর মতো আল্লাহর দুনিয়াতে অসংখ্য মানুষ এক পৃথিবী কষ্ট নিয়ে দিনের আলোতে হাসতে হাসতে বেঁচে আছে। এই শুভগুলো যে কেন এমন হয়, শুভগুলোকে আল্লাহ কেন যে আল্লাহ, আমি মাঝে মাঝে আমি নিজে মানে আল্লাহকে গভীরতায় মাঝে মাঝে প্রশ্ন করেছি, আল্লাহ জীবনটা এমন কেন হলো, এটা এমন না হয়ে এমন তো হতে পারতো তো শুভ তার ভালোবাসার মানুষ পাপিয়ার সাথে বা তার বউ পাপিয়ার সাথে সারা জীবনটা কাটাতে, কেন মধ্যেখানে ইরফান নামের একটা মানুষ চলে আসলো, এবং কেন ইরফান কুমিল্লা থেকে কোথায় কুমিল্লা কোথায় যশোর অ্যান্ড ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে গিয়ে কেন এটা, আই ডোন্ট নো ভাই। এটাই জীবন, এভাবেই জীবনের চাকা ঘুরতে থাকে। এই যে এভাবেই জীবন অতিবাহিত হয়, দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আমাদের জীবনটা কাটতে থাকে। অ্যান্ড একটা পর্যায়ে শত কষ্ট বুকে জমা নিয়ে পৃথিবী ছেড়ে একটা সময় চলে যেতে হয়। অনেক রকম স্বপ্ন থাকে, অনেক চাওয়া থাকে, কিছু পূরণ হয় আর কিছু হয় না। সবাইকে একটা কথাই বলি, আর শুভ ভাইকেও বলেছিলাম যে ভাই এই দুনিয়াতে সব চাওয়া পূরণ হয় না। কেন হয় না জানেন? কারণ এটা দুনিয়াতে সমস্ত চাওয়া পূরণ হয় না। আপনি মারা যান, আখিরাতের পরে যদি আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যায়, জান্নাতে গেলে আপনার সব চাওয়া পূরণ হবে। সেই দুনিয়াতে গেলে আপনি হয়তো পাপিয়াকে আবারও পেতে পারেন। এটা বলার পর শুভ ভাই সবচেয়ে বেশি কান্না করেছিল, মানে প্রচুর কান্না করে বলেছিল যে ভাই আমি যাতে পরকালে ওকে পাই। আমি এখনও 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুরু করেছিলাম ওর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে, যেদিন থেকে আল্লাহর কাছে হাত তুলে বলেছিলাম যে আল্লাহ তুমি আমাকে ওকে এনে দাও। ক্লাস 8 থেকে এই পর্যন্ত আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাঁড়িয়ে রেখেছি। আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আপন ভাই আল্লাহ যেন ওকে আমার কাছে এনে দেয়, এই জন্য আপনি দোয়া করবেন, মানে পরকালে যেন আমি ওকে পাই আর কি। তো আর একটা ব্যাপারে অনেকে বলেছিলাম যে পাপিয়া এখন কেমন আছে, আমাকে বলে যে পাপিয়া এখন অনেক ভালো আছে। উনি খোঁজ খবর মানে দূর মাধ্যমে দিচ্ছে। পাপিয়ার ঘরে একটা মেয়ে সন্তান আছে, ইরফানের সাথে বিয়ে হওয়ার পরে অনেক ভালো আছেন। ইরফানও নাকি আগে একটা বিয়ে করেছে, এটা উনি আমাকে পরে বলেছে। ইরফানেরও আগের একটা বিয়ে ছিল এবং ইরফানের বউ কিন্তু মারা গেছে। মারা যাওয়ার পরে ইরফান পাপিয়াকে বিয়ে করেছে, বাট ওদের সাংসারিক জীবনটা অনেক ভালো। দর্শক বন্ধুরা, যাই হোক, কিছু করার নাই, হৃদয় বিচলিত গল্প। সবাই অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আল্লাহ যদি বাছায় রাখে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। টাটা বাই।